কলমটা কোথায়? সাদা কলম, হোয়াইট পেন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। এটা আমাদের এসএসসি লেভেলের একটি ক্লাস। আমাদের আগামী শুক্রবার 7 ফেব্রুয়ারি আমাদের বায়োলজি জিনিয়াস হান্ট এক্সাম অনুষ্ঠিত হবে। তার ওই ধারাবাহিকতায় আমরা কিছু লাইভ ক্লাস নিচ্ছি। তো আজকের ক্লাস থেকে আমরা অবশ্যই নতুন আঙ্গিকে কিছু শিখবো, একটু ডিপলি শিখবো, একটু বেসিক শিখবো। ঠিক আছে? এই মুহূর্তে আমার সাথে 31 জন লাইভে জয়েন হয়েছে। সাউন্ড ঠিকঠাক কিনা একটু জানিয়ে দাও। সাউন্ড ঠিকঠাক কিনা, আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও। এমডি শাহিদুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। নাফিউ লিখেছে হাই লেখাটা ভালো না, সালাম দেওয়া ভালো। হাই হ্যালো এগুলো ভালো না। আচ্ছা, সুরাইয়া মির্জা লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ক্লাস কখন শুরু হবে? ক্লাস এখনই শুরু হবে। সাউন্ড ক্লিয়ার। সুরাইয়া মির্জা লিখেছে সাউন্ড ক্লিয়ার। অসংখ্য ধন্যবাদ সুরাইয়াকে। আমরা ক্লাসটা শুরু করবো এখনই। ক্লাসটা শুরু করব। পারলে একটু শেয়ার দিয়ে দাও। আমাদের একটু শেয়ার দিয়ে দাও। আমরা আজকে 3D ভাবে দেখব কোথায় কপাটিকা থাকে, কোথায় কপাটিকা থাকে না। এগুলো কিন্তু খুব ঝামেলাপূর্ণ। কপাটিকার কাজটা আসলে কীরকম দেখো, এখানে কিন্তু 3D দেখাচ্ছে। কপাটিকার কাজটা কীরকম 3D দেখাচ্ছে। রক্তদাস যেতে দেয় কিন্তু আসতে দেয় না। এটা কিন্তু শিরাপথে কপাটিকা থাকে। কেন শিরায় কপাটিকা থাকে, কেন ধমনীতে থাকে না, এগুলোকে আজকে আমরা দেখব। ঠিক আছে? ব্লাড ভেসেলের স্ট্রাকচার দেখব। তারপর আমরা আরও বিভিন্ন জিনিস দেখবো আজকে। তোমরা যদি পারো ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে শেয়ার করে দাও। আমরা অবশ্যই আজকে নতুন কিছু শিখবো, ফিল নিয়ে শিখবো। বায়োলজি মানেই ফিল। ঠিক আছে? ধমনী, শিরা, কোনটার লুমেন বড়, কোনটার লুমেন ছোট, কোনটার প্রাচীর বড়, কোনটার প্রাচীর ছোট, পুরু কোনটা, পাতলা কোনটা, এগুলো আমরা আজকে 3D ভাবে দেখবো সব কিছু। তো শেষ পর্যন্ত থাকতে হবে। অবশ্যই আমি কথা দিচ্ছি তোমাদেরকে নতুন কিছু শিখবা। তুমি যার কাছেই পড়ো না কেন বায়োলজি, যে টিচারের কাছেই পড়ো না কেন, তুমি আজকে একটু ফিল নিয়ে একটু ভিন্ন আঙ্গিকে শিখবা। কে কাকে রক্ত দিতে পারবে, কে কার কাছ থেকে রক্ত নিতে পারবে, এগুলো কিন্তু আমরা মুখস্থ করি। আজকে আমি একটা টেকনিক শেখাবো। পৃথিবীতে যত সমস্যা আসুক, কে কাকে রক্ত দিতে পারবে, কে কার কাছ থেকে রক্ত নিতে পারবে, এই সংক্রান্ত পৃথিবীতে যত সমস্যা আছে সব সলভ করতে পারবা। একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত, একদম ভার্সিটি মেডিকেল লেভেল পর্যন্ত তোমাকে আজকে শিখাই দেবো। এক নিয়মে সব পারবা, যেটা আমি 9-এ শিখছিলাম। 9-এরটা দা এসএসসি এইচএসসি দুইটাই কাভার হয়েছে, অ্যাডমিশনও কাভার হয়েছে একটা টেকনিক দিয়া। ঠিক আছে? সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, তাহলে আমরা পূর্ণ উদ্যমে আমরা ক্লাসটা নিতে পারবো। তো আমরা শুরু করব আজকে আমাদের গত ক্লাসে যেখানে আমরা ছিলাম। কি ছিলাম জানো? আমরা ছিলাম মনে হয় শ্বেতরক্তকণিকায়। আমরা লাস্ট শ্বেতরক্তকণিকায় ছিলাম। তোমাদেরকে প্রথমে আমি 2টা কোশ্চেন ধরে পড়া শুরু করব। তোমাদের জন্য আমাদের আজকের প্রথম কোশ্চেন, এটার জন্য কোনো প্রাইজ মানি নেই, জাস্ট কোশ্চেন ধরতেছি। প্রথম কোশ্চেন তোমাদের জন্য সেটা হলো গতকালকের পড়া থেকে আমরা বলবো 3 ধরনের শ্বেতরক্তকণিকার মধ্যে আকারে বড় সবচেয়ে কোনটি? আকারে বড় কোনটি? 3 ধরনের রক্তকণিকার মধ্যে আকারে বড় কোনটি? এটা ডব্লিউবিসি হবে, নাকি আরবিসি হবে, নাকি প্লেটলেট হবে? বলো তো আকারে কোনটা বড়? এসি ছাড়তে হবে, এখনই গরম লাগতেছে, এসিটা ছাড়ো। আকারে কোনটা বড়? আমি কমেন্ট বক্সে আছি, দেখি কে উত্তর দেয় সর্বপ্রথম। এখন পর্যন্ত কোনো উত্তর আসতেছে না। কোনটি আকারে বড় জানিয়ে দাও, কোনটি আকারে বড়? সুস্মিতা দে লিখেছে ডব্লিউবিসি। সুমাইয়া ইসলাম স্নিগ্ধা লিখেছে ডব্লিউবিসি। সে কিন্তু আমাদের রেগুলার স্টুডেন্ট। সুমাইয়া ইসলাম স্নিগ্ধা, তুমি কোন স্কুলের স্টুডেন্ট একটু জানিয়ে দাও তো। ডব্লিউবিসি। নাফিউ লিখেছে ডব্লিউবিসি। রীতা দাস মণ্ডল লিখেছে ডব্লিউবিসি। এমনি তোকি লিখেছে ডব্লিউবিসি।
আচ্ছা, সালমান ফার্সিকে অসংখ্য ধন্যবাদ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো, ভাইয়া অনেক ভালো পড়াই, ক্লাসের পড়াই ক্লাসে শেষ হয়ে যায়। সালমান ফার্সি কিন্তু এসএসসি 26 বছর স্টুডেন্ট, হ্যাঁ, সে কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট। ওকে, তোমাদের মোটামুটি সবার আনসার সঠিক, উত্তরের উত্তর হবে ডব্লিউবিসি। ডব্লিউবিসি কিন্তু সবচাইতে বড়, ডব্লিউবিসি সবচাইতে বড়, ডব্লিউবিসি সবচাইতে বড়। তারপর আরবিসি, আরবিসি। আর প্লেটলেট কিন্তু কোষ না, প্লেটলেট কিন্তু ভাঙ্গা টুকরা। প্লেটলেট হলো কি বিভিন্ন জিনিসের একটা কোষের ভাঙ্গা টুকরা, এগুলো টুকরা। তো প্লেটলেট সবচেয়ে ছোট, এটা টুকরা, টুকরা তো সবসময় ছোট হবেই। আচ্ছা, আমাদের মেইন পড়ায় চলে যাব। আমরা গত ক্লাসে, যারা গত ক্লাসটা করো নাই, প্রথম ক্লাসটা করে নিও। তো আমরা ডব্লিউবিসি ডব্লিউবিসি পড়েছিলাম। ডব্লিউবিসি থেকে একটা পয়েন্ট তোমাদেরকে বলি, যেটা বলা উচিত, পরীক্ষায় আসতে পারে। সেটা হলো তোমার এমিবয়েড চলন দেখায়। ডব্লিউবিসি কি করে? এমিবয়েড। আমি তোমাদেরকে বেসিক শেখাবো। যদি বেসিক শিখতে অনাগ্রহী হও, তোমাদের জন্য এই ক্লাসটি না। আমি সবসময় বেসিক দিয়ে পড়াই। এমিবয়েড চলন দেখায় কোন রক্তকণিকা? উত্তর হবে এমিবয়েড চলন দেখায় ডব্লিউবিসি। এমিবয়েড চলন দেখায় কোন রক্তকণিকা? এমিবয়েড চলন দেখায়, উত্তর হলো ডব্লিউবিসি। তোমরা এমিবয়েড মানেটা কি দেখো। এমিবয়েড, হোয়াট ইজ এমিবয়েড? কোনো শব্দের শেষে ওয়েট থাকার মানে হলো কোনো কিছুর মতো, কোনো কিছুর মতো। তাহলে এমিবয়েড মানে কি? এমিবার মতো। এমিবয়েড মানে কি? এমিবার মতো চলন। এমিবয়েড চলন মানে কি? এমিবার মতো চলন, এমিবার মতো। এখন এমিবা কিভাবে চলে? এমিবা কিভাবে চলে? এমিবার মতো চলন, এমিবয়েড চলন মানে এমিবার মতো চলন। এমিবা কিভাবে চলে বলো তো? সে কিন্তু অনিয়তাকার। এমিবা অনিয়তাকার। সে একবার এভাবে এভাবে ধরে, তার আকারটা এরকম, একটু পরে সে তার আকার চেঞ্জ করে ফেলবে। হ্যাঁ, আকারটা ধরো এটা চেঞ্জ করে হয়ে যাবে এরকম, এরকম হয়ে যাবে, লম্বাটে হয়ে যাবে, এরকম এরকম হয়ে যাবে। অর্থাৎ সে তার আকারটা চেঞ্জ করতে পারে প্রতিনিয়ত। হ্যাঁ, সে তার আকারটা প্রতিনিয়ত চেঞ্জ করতে পারে, এজন্য এটাকে এমিবার মতো চলন। অর্থাৎ এমিবা যেভাবে চলে, এমিবা কিন্তু একটা প্রাণী, এককোষী প্রাণী। তো এমিবা যেভাবে চলে, এমিবা যেভাবে চলে, ডব্লিউবিসির চলনটা ওই রকম। তো এমিবার মতো যেহেতু চলে ডব্লিউবিসি, এজন্য এটাকে আমরা বলি এমিবয়েড চলন। কোনো কিছু শেষে ওয়েট থাকার মানে কিন্তু মতো। তোমরা এই ওয়ার্ডটা অনেক জায়গায় পাবে। যেরকম তোমাদেরকে বলি যে আমাদের ক্ষুদ্রান্তে বৃহদন্তে, বৃহদন্তের যে কুলন আছে, একটাকে আমরা বলি ঊর্ধ্বগামী কুলন, একটাকে বলে অনুপ্রস্থ কুলন, একটাকে বলে নিম্নগামী কুলন, আর একটাকে বলে সিগময়েড কুলন। কুলন কিন্তু 4 প্রকার, ঠিক আছে? সিগময়েড কুলন, একটাকে বলে ঊর্ধ্বগামী, একটাকে বলে অনুপ্রস্থ, এটাকে বলে ঊর্ধ্বগামী কুলন, এটাকে বলে অনুপ্রস্থ কুলন, এটাকে বলে নিম্নগামী কুলন, আর এইটুকুকে বলে সিগময়েড কুলন। দেখো, কুলনকে আমরা লাস্টের পার্টটাকে বলতেছি সিগময়েড, সিগময়েড। এইখানে দেখো শেষে আছে কি? ওয়েড। ওয়েড মানে কি? কোনো কিছুর মতো। কিসের মতো? সিগমার মতো। তাহলে এই যে এখানে যে বাঘটা নিচে কুলনের, এই বাঘটা দেখতে কিসের মতো? সিগমা হরফের মতো। যারা সিগমা হরফ চিনো, সিগমা হরফের মতো। এইখানে যে বাঘটা আছে বৃহদন্তের কুলন, বৃহদন্তের কুলনের লাস্টের যে পার্টটা আছে, কুলন কিন্তু 4 প্রকার: ঊর্ধ্বগামী, অনুপ্রস্থ, নিম্নগামী অ্যান্ড সিগময়েড। এই সিগময়েডের মানে সিগমা, ওয়েড মানে কোনো কিছুর মতো। তো সিগমার মতো দেখতে, এর জন্য এটার নাম হলো কি? সিগময়েড। তোমরা আরো অনেকগুলা নাম পাবে। যেরকম এখানে আমাদের একটা তরুণ আসতেছে, দেখো আমার এখানে কিন্তু অনেক বাসানো এটা, ঠিক আছে? আমি তো চিকন, এর জন্য এটা অনেক বাসানো। এটাকে বলে থাইরয়েড তরুণ আসছি। এই যে এখানে থাইরয়েড, শেষ আছে ওয়েড। তোমরা এরকম অসংখ্য ওয়ার্ড পাবা। প্লেকোয়েড, এইগুলো আপাতত তোমাদের লাগবে না। সাইক্লোয়েড, টিনোয়েড, গ্যানোয়েড, ঠিক আছে? সিসাময়েড, থাইরয়েড, এই যে এখানে বলছো এমিবয়েড, এখানে বলছো সিগময়েড। হ্যাঁ, এরকম অনেক ওয়ার্ড আছে। কসময়েড, হ্যাঁ, এরকম অনেক ওয়ার্ড আছে যেখানে ওয়েড আছে শেষে। তুমি জাস্ট বেসিকটা জানা রাখো। বেসিক জানা থাকলে তোমার এত কিছু মুখস্থ লাগবে না। ওয়েড মানে কোনো কিছুর মতো। তাহলে ডব্লিউবিসি যেখানে ছিলাম আমরা, ডব্লিউবিসি কিসের মতো চলে? ডব্লিউবিসি কিসের মতো চলে? ডব্লিউবিসি এমিবার মতো চলে। ডব্লিউবিসি এমিবার মতো চলে। একটু দেখাই তোমাদেরকে। ধরো এটা রক্তনালী, রক্তনালী। এখন রক্তনালী থেকে কিন্তু ডব্লিউবিসি বের হতে পারে। রক্তনালী থেকে ডব্লিউবিসি কিন্তু কি বের হতে পারে? রক্তনালী থেকে ডব্লিউবিসি বের হতে পারে। সাপোজ এটা ডব্লিউবিসি, ধরে নিলাম এটা আমাদের ডব্লিউবিসি। এই ডব্লিউবিসির কিন্তু অনিয়তাকার, ডব্লিউবিসির কোনো শেপ নাই, সুনির্দিষ্ট শেপ নাই। এটা এমন ছিল। এখন ধরো এখানে সূক্ষ্ম একটা ছিদ্র ছিল। সাপোজ এখানে সূক্ষ্ম একটা ছিদ্র, দেখো তো সে যে এত বড়, এই সূক্ষ্ম ছিদ্র পথে সে কি নর্মালি বের হতে পারবে না। এজন্য আমাদের কি করতে হবে? ডব্লিউবিসিটা তার শেপ চেঞ্জ করে ফেলবে। ডব্লিউবিসিটা তার শেপ চেঞ্জ করে ফেলবে। দেখবা যে বিড়াল কিন্তু কি
বিড়াল কিন্তু ছোট একটা জায়গা দিয়ে স্কুইজ করতে পারে। তো এটাও কি করবে, এমিবার মতো সে তার নিজের শেপটা চেঞ্জ করে এটা কিন্তু এদিক দিয়ে বেরিয়ে আসতে পারবে। তো এটা কিন্তু চলতেছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেছে কিভাবে, এমিবার মতো শেপটা চেঞ্জ করে। এমিবাও কিন্তু এরকম ছিল, সে ইচ্ছা করলে এরকম লম্বাটে শেপ ধারণ করতে পারে। তো এটা এমিবার মতো চেঞ্জ করতে পারে তার শেপটা, এজন্য ডব্লিউবিসির চলনকে বলা হয় এমিবয়েড চলন। তো যদি এমসিকিউ আসে যে কোন শ্বেতরক্তকণিকা এমিবার মতো চলে, তুমি বলবা ডব্লিউবিসি। ক্লিয়ার? কোন শ্বেতরক্তকণিকা এমিবার মতো চলে, তুমি তখন বলবা কি ডব্লিউবিসি এমিবার মতো চলে, ডব্লিউবিসি এমিবার মতো চলে। আচ্ছা, একটু আগে যে তোমাদেরকে দেখাইলাম এই যে ডব্লিউবিসি বেরোয় আসতেছে, ডব্লিউবিসি এটার মধ্যে সবচাইতে বেশি যেটা বের হয়ে আসে ওটার নাম হচ্ছে মনোসাইট। মনোসাইট এটা যখন রক্তনালীর মধ্যে থাকে তখন তার নাম থাকে মনোসাইট। এটা যখন বের হয়ে আসে রক্তনালী বেদ করে বাইরে চলে আসে, বাহিরে চলে আসে। যখন এটা রক্তনালী বেদ করে বাহিরে চলে আসে তখন তার একটা নাম হয়ে যায়, ম্যাক্রোফেজ। এই নামটা আমাদের লাগবে, তখন আমরা এটাকে কি বলবো, ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ কিন্তু বড়, মনোসাইট থেকে ম্যাক্রোফেজটা আকারে অনেক বড়। এটা ধরো মনোসাইট, আর এটা ম্যাক্রোফেজ মোটামুটি 5 গুণ বড়। আর ম্যাক্রোফেজ আর মনোসাইট কি, যখন সে রক্তনালীর মধ্যে ছিল তখন তার নাম ছিল মনোসাইট, রক্তনালীর ভিতরে থাকলে তখন তার নাম মনোসাইট। যখন রক্তনালীর মধ্য থেকে এমিবার মতো চলনের মাধ্যমে সে বেরোয় আসে, বের হওয়া ওই মনোসাইটকে আমরা তখন ম্যাক্রোফেজ বলি। ঠিক আছে? আচ্ছা, বিষয়টা ক্লিয়ার। আমরা প্লেটলেট সম্পর্কে একটু জানবো, প্লেটলেটকে আমরা বলি অনুচক্রিকা। অনু মানে ছোট, চক্রিকা মানে চাকতির মতো পার্ট বা গোলাকার পার্ট, এরকম বোঝায় চক্রিকা, যেটাকে আমরা বলি প্লেটলেট। এটা কিন্তু আমি তোমাদের গত ক্লাসে ক্লিয়ার করে দিয়েছিলাম যে প্লেটলেটকে কেন প্লেটলেট বলে। কোনো কিছু শেষে লেট থাকার মানে কি, টুকরা। প্লেট মানে কি, সেপ্টা বা পাতলা। আর এই যে অনু মানে কি, অনু মানে ছোট, ছোট আমরা বলি না, হ্যাঁ অনু হচ্ছে ছোট। আচ্ছা, তো এই প্লেটলেটের উৎপত্তি কই থেকে, তোমাকে যদি বলি এটার উৎপত্তি কই থেকে, এটা লাল অস্থিমজ্জার মধ্যে একটা কোষ আছে, তার নাম হচ্ছে মেগাক্যারিওসাইট। এটা তোমাদেরকে গত ক্লাসে আমি বলছি, তো আরেকবার রিপিট করতেছি যদি কেউ নতুন থাকো তার জন্য। লাল অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট, মেগা মানে বড়, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তাহলে এটা বড় একটা কোষ যার মধ্যে অনেকটা বড় নিউক্লিয়াস আছে। মেগাক্যারিওসাইট বড় একটা কোষ এবং যার ভিতরে কি আছে, যার ভিতরে বড় নিউক্লিয়াস আছে। মেগা মানে কি, বড় নিউক্লিয়াস। ক্যারিয়ন শব্দের অর্থ নিউক্লিয়াস। ক্যারিয়ন শব্দের অর্থ কি, নিউক্লিয়াস, KARYON। তোমরা পড়ো না কোষ বিভাজনে, নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস। এই যে ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, মেগা মানে বড়, আর সাইট মানে কি, সাইট মানে সেল বা কোষ। তাহলে এটা বড় একটা কোষ যার নিউক্লিয়াসটা বড় মোটামুটি। এটা যখন ভেঙে ফেলবো, একটা কাজকে যদি আমরা ড্রিল দিয়ে ভেঙে ফেলি তখন এটা কিন্তু অনেকগুলা টুকরা তৈরি হবে। একটা কাজকে যদি আমরা ভেঙে ফেলি, এই টুকরাগুলা কেন নিয়তাকার হবে না, এক এক রকম, একটা বৃত্তাকার, একটা ডিম্বাকার, একটা হবে রডের মতো। ঠিক আছে? তো অনুচক্রিকা এইটা কিন্তু অনিয়তাকার। অনুচক্রিকা কেমন, অনিয়তাকার। দেখো তো এগুলো কি কোষ, এটা কিন্তু পূর্ণাঙ্গ কোষ নয়। দেখো এটা একটা অনুচক্রিকা, এই যে এটা একটা ডিম্বাকার অনুচক্রিকা, এটা একটা বৃত্তাকার অনুচক্রিকা, এটা একটা রডের মতো বা দণ্ডাকার অনুচক্রিকা। তো অনুচক্রিকা যদি আকার বলি, তোমাকে যদি প্রশ্ন করে অনুচক্রিকার আকার কি, ফার্স্ট অফ অল তুমি বলবো অনিয়তাকার। একটা ভাঙ্গা কাঁচ, হ্যাঁ, একটা কাঁচকে যদি ভেঙে অনেকগুলো টুকরা তৈরি হয়, ওই টুকরাগুলা একটাও নির্দিষ্ট শেপের হবে না, এক এক রকম হবে। অনিয়তাকার। এটা কি আকার হইতে পারে, বৃত্তাকার হইতে পারে এটা ডিম্বাকার হইতে পারে, এটা রডের মতো, রড শেপ। ঠিক আছে? রডের মতো, ইটিসি অনেকগুলো শেপ হইতে পারে। এটা ক্রেজি বলা যাবে না শুধু ডিম্বাকার, বৃত্তাকার, সবগুলাই এভারেজ সবগুলাই। হ্যাঁ, মোটামুটি এটা অনিয়তাকার। ডব্লিউবিসিও কিন্তু অনিয়তাকার ছিল,
কিন্তু এটা এক এক এমিবার মতো এক এক সময় এক এক সাইজ অ্যান্ড শেপ ধারণ করে, কিন্তু এইটা কিন্তু কাঁচের টুকরার মতো তুমি চিন্তা করবা, তাহলে কিন্তু পারবা। কাঁচের টুকরার মতো চিন্তা করলেই তুমি কিন্তু মোটামুটি এটা কাভারেজ করতে পারবা। আকারটা গেল, তাহলে এই যে দেখো এইগুলো কিন্তু সবগুলা টুকরা, এগুলো কিন্তু পূর্ণাঙ্গ কোষ না। তাহলে অণুচক্রিকার ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদের এই কথাটা মনে রাখতে হবে, অণুচক্রিকা কিন্তু পূর্ণাঙ্গ কোষ না। অণুচক্রিকা পূর্ণাঙ্গ কোষ নয়, অণুচক্রিকা পূর্ণাঙ্গ কোষ না। অণুচক্রিকা কোষের টুকরা, কোষের ভগ্নাংশ। কোন কোষের? মেগাক্যারিওসাইট নামক স্টেম সেলের বা অস্থিমজ্জার। অণুচক্রিকা কোষের ভগ্নাংশ, ঠিক আছে, পূর্ণাঙ্গ কোষ না, পূর্ণাঙ্গ কোষ না, পূর্ণাঙ্গ কোষ না। ওকে, গেল এটা। তারপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পড়ায় চলে যাই। বাকি কথাবার্তাগুলা কয় দিন বাঁচে না বাঁচে এগুলো কিন্তু গত ক্লাসে পড়াই দিছি। ডব্লিউবিসি, আরবিসি অ্যান্ড প্লেটলেটের পার্থক্যের মধ্যে কয় দিন বাঁচে, এটা কি পরিমাণ থাকে, হ্যাঁ, এগুলো কিন্তু আগেই পড়াই দিছি, এগুলো আমি আজকে বলবো না, ওইগুলো আগের পড়া। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার এটার কিন্তু নিউক্লিয়াস নাই, এটা গতকালকে পড়াইছি। নিউক্লিয়াস নাই, অণুচক্রিকার নিউক্লিয়াস নাই। এন ফর নিউক্লিয়াস, এটার কি নাই? নিউক্লিয়াস নাই। অণুচক্রিকার মধ্যে নিউক্লিয়াস নাই, তবে গোলগি বডি, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো থাকতে পারে, এগুলো থাকে। ইয়ার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো কি থাকে, এগুলো থাকে। আরবিসির মধ্যেও কিন্তু এটা কিন্তু প্লেটলেট, এটা হলো অণুচক্রিকা প্লেটলেট, এটা প্লেটলেট নিয়ে আমি বললাম প্লেটলেট। এখন আরবিসির ক্ষেত্রে মনে রাখবা, আরবিসি পরিণত আরবিসিতে নিউক্লিয়াস নাই, আর পরিণত আরবিসির ভিতরে কোনো অঙ্গাণু নাই। এখানে যেরকম অঙ্গাণু আছে দেখো, এইটার মধ্যে নিউক্লিয়াস নাই ভালো কথা, বাট এইখানে কিন্তু অঙ্গাণু আছে, এগুলা কিন্তু কি আছে। আর পরিণত আরবিসি, এখানে কিন্তু পরিণত কথাটা বারবার বলতেছি, পরিণত আরবিসিতে নিউক্লিয়াস নাই এবং অঙ্গাণু নাই, এবং কি অঙ্গাণু নাই, কোনো কোষে অঙ্গাণু নাই। মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি এগুলো নাই, অঙ্গাণু নাই, কোষীয় অঙ্গাণু নাই, দুইটাই অনুপস্থিত, নিউক্লিয়াসও নাই, অঙ্গাণু নাই। কিন্তু প্লেটলেটে নিউক্লিয়াস না থাকলেও কিছু পরিমাণ অঙ্গাণু আছে। তারপর আমরা দেখব রক্ত কিভাবে জমাট বাঁধে। এইটা কিন্তু তোমাদের একটা সিকিউ, এইটা তোমাদের সিকিউ আসে যে রক্ত কিভাবে জমাট বাঁধে। রক্ততঞ্চন পদ্ধতি বা ব্লাড ক্লটিং সিস্টেম, হ্যাঁ, ব্লাড ক্লটিং বা রক্ততঞ্চন বা রক্ত কিভাবে জমাট বাঁধে। তঞ্চন মানে জমাট বাঁধা, জমাট বাঁধার প্রক্রিয়া। তোমার এই পড়াটাকে একটু সহজ করার জন্য তোমাকে একটু মনে রাখতে হবে, একটু বেশি জানতে হবে, হ্যাঁ, বেশি জানা ক্ষতিকর না। আমাদের রক্তের মধ্যে রক্তকে জমাট বাঁধানোর জন্য 13টা ফ্যাক্টর আছে। তোমাকে যদি প্রশ্ন করে রক্ততঞ্চনের মোট ফ্যাক্টর কয়টি, তুমি বলবা 13টি। আমাদের রক্ত জমাট বাঁধার জন্য 13টা ফ্যাক্টর দায়ী। এর মধ্যে যদি বলে প্রধান ফ্যাক্টর বা মেজর ফ্যাক্টর কয়টি, প্রধান বা মেজর ফ্যাক্টর, তখন উত্তর হবে 4টি। মেজর ফ্যাক্টর কয়টি? মেজর ফ্যাক্টর হবে 4টি। এগুলা কিন্তু অনেক প্রশ্ন আসে, এগুলা কিন্তু অনেক ভার্সিটি মেডিকেলে এগুলোর মধ্যে আসে, আমাদের বোর্ড পরীক্ষার মধ্যে এগুলো আসে 4টি। যেহেতু এই পরীক্ষাটা একটু অলিম্পিয়াড টাইপের, কিছু প্রশ্ন আসবে, হ্যাঁ, তোমার বেসিক থেকে, এগুলো পারার জন্যই মূলত আমি এগুলো পড়াইতেছি। এই 4টা ফ্যাক্টরের নাম 100% তোমার মনে রাখতে হবে, কারণ এই 4টা ফ্যাক্টরের নাম তোমার বই আছে, এসএসসি লেভেলের তোমাদের বই আছে। এটা মনে রাখবে এভাবে, ফুল পরে টুপ করে। আমরা একটু পরে কুইজ দিব, 50 টাকা প্রাইজ মানির জন্য। ফুল থেকে মনে রাখবা, গতদিন আমি পড়াইছিলাম না জিপিএ 5, ওই যে প্লাজমা প্রোটিনের ফুল থেকে ফ্রাইবিনোজেন, পরে থেকে মনে রাখবা প্রথমবিন, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন। এখানে টিস্যু কথাটা লিখতে হয়, না লিখলে ভুল হয়, অনেকেই লিখে না, বাট লেখা উচিত। থ্রম্বোপ্লাস্টিন, এটাকে বলবো আমরা টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, কারণ থ্রম্বোপ্লাস্টিন নামক আরেকটা ফ্যাক্টর আছে, ওইটা প্যাচ লাগতে পারে, এজন্য আমরা টিস্যু থ্রম্বোপ্লাস্টিনটা লিখবো, টিস্যু কথাটা লিখবো। ক্যালসিয়াম আয়ন, এই তথ্যটা
তোমাদের বোর্ড পরীক্ষায় বারবার আসে, এটা লাগবেই। রক্ততঞ্চনের জন্য কোন আয়ন কাজ করে? ক্যালসিয়াম 2+, এটা কিন্তু 2+, ক্যালসিয়াম 2+, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এখানে খেয়াল করো, ক্যালসিয়াম 2+। আর প্রথমবিন তৈরিতে এখানে একটা বেসিক খেয়াল করো, প্রথমবিন তৈরিতে ভিটামিন কে কাজে লাগে, ভিটামিন কে, এটা কিন্তু আবার পটাশিয়াম ধরো না, ভিটামিন কে। প্রথমবিন তৈরিতে কে কাজে লাগে? ভিটামিন কে কাজে লাগে। প্রথমবিন তৈরিতে ভিটামিন কে কাজে লাগে। ভাইয়া আপনাকেও আমার কি লিখছে, নতুন বাজার দেখছে, আচ্ছা ঠিক আছে। তো এটা ফুল পরে টুপ করে 4টা প্রধান ফ্যাক্টরের নাম অবশ্যই লাগবে, কারণ এটা তোমাদের বইয়ে আছে। এখন রক্ততঞ্চন পদ্ধতি, রক্তটা কিভাবে তঞ্চিত হয় এইটা শিখিয়ে আসবে, এটা তোমাকে লিখতে হবে। রক্ততঞ্চন পদ্ধতি, ব্লাড ক্লটিং সিস্টেম, এটা পরীক্ষায় আসবে। সো এটা আমাদের লাগবে, এটা পড়া লাগবে, আচ্ছা দেখো আমি প্রথমে শুরু করি। ফার্স্ট অফ অল, যখন কেটে যাওয়া স্থান থেকে, ধরো এখানে কেটে গেছে, এখানে কেটে গেছে, তার মানে এখান থেকে ব্লাড লস হবে। এদিকে এইখান থেকে ব্লাড লস হইতেছে, এগুলো ব্লাড, লালগুলো ব্লাড, রক্তকণিকা রক্তরসিগুলো লস হইতেছে। হ্যাঁ, যদি অনুচক্রিকা, সাপোজ এখানে একটা অনুচক্রিকা আছে, ধরো এইটা হলো অনুচক্রিকা, এই অনুচক্রিকা যখন বাতাসের সংস্পর্শে আসে তখন এই অনুচক্রিকা ভেঙে যায়। তাহলে ভাঙা অনুচক্রিকা ভাঙে কখন? বাতাসের সংস্পর্শে আসলে। ভাঙা অনুচক্রিকা 3 নম্বর ফ্যাক্টর নাম কি ছিল? 3 নম্বর ফ্যাক্টর দেখো তো, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন। এই যে 3 নম্বর ফ্যাক্টরের নাম কি ছিল? টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন। ভাঙা অনুচক্রিকা থেকে খরিত হয় ভাঙা অনুচক্রিকা টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, মানে ফ্যাক্টর 3 ক্ষরণ করে, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন ক্ষরণ করে, 3 নম্বর ফ্যাক্টর ক্ষরণ করলো। আচ্ছা ভালো কথা। তাহলে 3 নম্বর ফ্যাক্টর কি কোথা থেকে আসে? উত্তর হচ্ছে ভাঙা অনুচক্রিকা থেকে। অনুচক্রিকা কেন ভাঙে? বাতাসের সংস্পর্শে আসলে অনুচক্রিকা ভেঙে যায়। এই যে অনুচক্রিকা কেন ভাঙলো? বাতাসের সংস্পর্শে অনুচক্রিকা ভাঙে, বাতাসের সংস্পর্শে অনুচক্রিকা ভাঙে, বাতাসের সংস্পর্শে অনুচক্রিকা ভাঙে। যদি অনুচক্রিকা ভেঙে যায়, ওই ভাঙা অনুচক্রিকা থেকে 3 নম্বর ফ্যাক্টর, এটা ছিল কি? ফ্যাক্টর 3। টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন কত নম্বর ফ্যাক্টর? 3 নম্বর ফ্যাক্টর। এটা জানা লাগবে কোনটা কত নম্বর ফ্যাক্টর, 3 নম্বর ফ্যাক্টর। তাহলে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন 3 নম্বর ফ্যাক্টর, 3 নম্বর ফ্যাক্টর খরিত হয়। এই 3 নম্বর ফ্যাক্টরের কাজ হয়েছে কি জানো? তোমাদেরকে একটা বেসিক পড়াইছিলাম, আমি পড়াইছি, মনে আছে? কোন জিনিসের শেষে জেন থাকলে অথবা শুরুতে প্রো থাকলে নিষ্ক্রিয় বোঝায়। আরেকবার লিখে দিতেছি, নোট, কোন শব্দের শেষে জেন অথবা শুরুতে যদি প্রো থাকে, প্রো, শুরুতে প্রো অথবা শেষে জেন, এরকম যদি থাকে ওইগুলা দেয়া নিষ্ক্রিয় বোঝায়। তুমি একটু খেয়াল করো তো, 1 নম্বর ফ্যাক্টর ফ্রাইবিনোজেন, শেষে জেন আছে, তার মানে একটা নিষ্ক্রিয় অবস্থা। প্রথমবিন শুরুতে প্রো আছে, তার মানে একটা নিষ্ক্রিয় অবস্থা। কোন শব্দের শেষে জেন এবং শুরুতে প্রো থাকলে তা দ্বারা নিষ্ক্রিয় বোঝায়। তাহলে তুমি কি বুঝতেছো? প্রথমবিন একটা নিষ্ক্রিয় অবস্থা, ফ্রাইবিনোজেন একটা নিষ্ক্রিয় অবস্থা, এগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থা, এদেরকে অ্যাক্টিভ করা লাগবে। তাহলে প্রথমে আমাদের প্রথমবিনকে অ্যাক্টিভ করা লাগবে। প্রথমবিন এটা একটা নিষ্ক্রিয় অবস্থা, প্রথমবিন কি? ইনঅ্যাক্টিভ। প্রথমবিন নিষ্ক্রিয় অবস্থা, সে আছে ইনঅ্যাক্টিভ অবস্থায়। এইটা যদি সক্রিয় হয় তখন সে প্রো কথাটা বাদ যাবে, অর্থাৎ হয়ে যাবে থ্রম্বিন। থ্রম্বিনের শেষে ইন আছে, তার মানে একটা প্রোটিন। এটা হলো সক্রিয় অবস্থা। তাহলে থ্রম্বিন হলো সক্রিয় অবস্থা। এখন এটাকে কে সক্রিয় করলো? এই যে প্রথমবিন, এই যে নিষ্ক্রিয় ছিল, প্রথমবিন যে নিষ্ক্রিয় ছিল, এটা হয়ে গেল থ্রম্বিন। কে তাকে অ্যাক্টিভ করলো? উত্তর হইছে এই টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন তাকে অ্যাক্টিভ করছে। তার মানে তুমি এখানে একটা তীর চিহ্ন দিতে পারো। তার মানে 3 নম্বর ফ্যাক্টরের সহায়তায় নিষ্ক্রিয় 2 নম্বর ফ্যাক্টর সক্রিয় হয়েছে, অর্থাৎ 3 নম্বর ফ্যাক্টর টিস্যু থ্রোম্বোপ্লাস্টিনের সহায়তায় নিষ্ক্রিয় প্রথমবিন
সক্রিয় থ্রম্বিনে পরিণত হয়েছে। এগুলো কিন্তু সিকিউএ, তোমাকে এই যে ফ্লো চার্টটা দিতে হবে। তুমি বলো ভাই ফ্লো চার্ট তো বইয়ে নাই আমাদের এসএসসি লেভেলে, বাট তুমি ফ্লো চার্ট দিলে তুমি একদম ফুল নাম্বার পাবা। বাংলা কথা লিখলে এতটা গ্রহণযোগ্য হয় না, বুঝছো? যারা 100 থেকে 100 পায় তারা কিন্তু অবশ্যই একটু অন্যরকমভাবে লেখে। হ্যাঁ, আমার কিন্তু তোমার মোটামুটি বায়োলজিতে 98 মার্ক ছিল। হ্যাঁ, তো মোটামুটি ভালো লিখতে হবে, মানে একটু টেকনিক্যাল লিখতে হবে। তুমি যদি ঘরে বারে সবার মতো লিখো তাহলে তুমি ভালো স্টুডেন্ট কীভাবে হইলা? ভালো স্টুডেন্টদেরকে একটু ব্যতিক্রমী হইতে হয়। আচ্ছা, তারপর দেখো 1 নাম্বার ফ্যাক্টরের নাম কি ছিল? ফ্রাইবিনোজেন। ফ্রাইবিনোজেন, এই ফ্রাইবিনোজেনের শেষে কি আছে? জেন আছে, তার মানে এটা একটা নিষ্ক্রিয় অবস্থা। যেহেতু জেন আছে তার মানে এটা কি? নিষ্ক্রিয়। এই নিষ্ক্রিয় অবস্থাটা কে সক্রিয় করবে? কে সক্রিয় করবে? উত্তর হচ্ছে আগের যে সক্রিয় অবস্থা ছিল, আগের সক্রিয় অর্থাৎ থ্রম্বিন। থ্রম্বিন এই 1 নাম্বার নিষ্ক্রিয় অবস্থাকে সক্রিয় করে সে পরিণত করবে ফ্রাইবিনে। ফ্রাইবিন, ফ্রাইবিন, এই ফ্রাইবিন একটা ফ্রাইবিন তৈরি হইল, তাহলে এটাকে আমরা বলতে পারি ফ্রাইবিন মনোমার। ফ্রাইবিন মনোমার, এটাকে আমরা বলবো ফ্রাইবিন মনোমার। একটা সুতা তৈরি হয়েছে, তার মানে মনোমার। এই মনোমার থেকে পরে তৈরি হবে ফ্রাইবিন পলিমার। ফ্রাইবিন পলিমার, ফ্রাইবিন পলিমার। ফ্রাইবিন পলিমার যদি অনেকগুলা তৈরি হয়ে যায় তখন কিন্তু অনেকগুলা পলিমার মানে কি অনেকগুলা একটা জালের মতো, নেটের মতো তৈরি করবে। আমি একটু পরিচিত দেখাইতেছি। তৈরি করবে জালক, ফ্রাইবিন জালক, ঠিক আছে? জালক তৈরি করবে। আর এই জালকের মধ্যে রক্ত আটকে যাবে, অর্থাৎ রক্ত তঞ্চন হবে। এই জালকের মধ্যে রক্তটা কি হয়ে যাবে? জমাট বাঁধবে। দেখো এই যে এইখানে যে হাত কেটে গেছিল এই পাটটাতে, একটু জুম করে দেখাই। এইখানে যে ধরো হাত কেটে গেছিল, এখন এইখানে না কে আসবে? একটা ফ্রাইবিন। এখানে ধরো একটা ফ্রাইবিন আসলো, একটা ফ্রাইবিন, এরকম আরেকটা ফ্রাইবিন, আরেকটা ফ্রাইবিন, আরেকটা ফ্রাইবিন, আরেকটা ফ্রাইবিন, আরেকটা ফ্রাইবিন, এরকম আস্তে 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 এখানে একটা জাল তৈরি হয়ে যাবে। এখন বলো তো এই জালের মধ্যে কি রক্তকণিকাগুলো, ওই যে বড় বড় যে রক্তকণিকাগুলো আছে এগুলো কিন্তু আটকা যাবে। রক্তরসগুলো কিছুক্ষণ লিকেজ হবে, বাট রক্তকণিকাগুলো দেখো এখন জালের মধ্যে কিন্তু আটকা যাবে, বুঝছো? তো জালের মধ্যে রক্তকণিকাগুলো আটকে যায়, এগুলো কি জাল? ফ্রাইবিনের জাল। তাহলে ফ্রাইবিনের জালে রক্তকণিকা আটকে গেল। যারা নোট করতেছো না তাদের জন্য একটু সময় দিতেছে, একটা স্ক্রিনশট নাও। যারা নোট করতেছো না তারা একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও। যারা নোট করতেছো না তারা স্ক্রিনশট নাও। 3, 2, 1, 0। দেখে আমি একটা ভিডিও দেখার চেষ্টা করি, দেখি এখানে আছে কিনা, থাকার কথা। একটু ওয়েট করো, একটা ভিডিও খুঁজতেছি। দেখো একটা ছোট একটা ভিডিও দেখি কি দেখা যায়। প্রথম থেকে আসি। আচ্ছা, এটা আমাদের রিলস। দেখো অনুচক্রিকা, এই যে থ্রম্বিন 3 নাম্বার ফ্যাক্টর আসছে, এই যে ফ্রাইবিন তৈরি করলো। এখন ফ্রাইবিনগুলো এই যে এখানে আটকাবে, দেখো এই যে এইটুকু কাইটে গেছিল, এই যে এইটুকু কাইটে গেছে উন্মুক্ত। দেখো এখন এইখানে এই যে জালগুলা, এখানে ভালো দেখায় নাই, এই যে জালগুলা তৈরি হয়েছে এখন আটকে গেছে। রক্তকণিকাগুলো এখানে আটকে গেছে, এই যেগুলো জাল, ফ্রাইবিনের জাল, ঠিক আছে? ব্লাড ক্লটিং হয়ে গেছে। এটা মোটামুটি একটা এভারেজ ধারণা। তোমরা ব্লাড ক্লটিং লিখে সার্চ দিলে অনেক ভিডিও এরকম পাওয়া যাবে। ব্লাড ক্লটিং কীভাবে হয় সার্চ দিও ইউটিউবে বা ফেসবুকে, এরকম ভিডিও পাওয়া যাবে। তাহলে রক্ততঞ্চন পদ্ধতি, এটা কিন্তু আমাদের সিকিউ আসবে, এখানে সিকিউ আসবে এবং অনেকগুলো ভালো এমসিকিউ আসে। যেরকম তোমাকে প্রশ্ন আসতে পারে 3 নাম্বার ফ্যাক্টরের নাম কি, 4 নাম্বার ফ্যাক্টরের নাম কি, তারপর কোনটা কাকে সক্রিয় করে। দেখো 2 নাম্বার ফ্যাক্টরকে কে সক্রিয় করে? 3 নাম্বার ফ্যাক্টর। 1 নাম্বার ফ্যাক্টর ফ্রাইবিনোজেনকে কে সক্রিয় করে? উত্তর হচ্ছে 2 নাম্বার ফ্যাক্টর, বুঝছো? অ্যান্ড লাস্ট অফ অল ফ্রাইবিন মনোমার, ফ্রাইবিন পলিমার, ফ্রাইবিন জালক, দেন রক্ততঞ্চন। তো আমাদের অনুচক্রিকা সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া হয়ে গেছে। অনুচক্রিকা সম্পর্কে আমাদের মোটামুটি একটা ভালো আইডিয়া হয়ে গেছে। ওকে, আমরা এখন একটা পদার্থের নাম জানবো। ধরো কোথাও যদি কেটে যায়, সাপোজ এটা একটা রক্তনালী, এখন কেটে গেছে মানে কি রক্তনালী ড্যামেজ হয়ে গেছে, রক্তনালীর মধ্যে আঘাত পড়ছে, এই যে রক্তনালী কেটে গেছে, এদিক দিয়ে রক্তপাত হইতেছে, এদিক দিয়ে রক্ত বের হইতেছে। যদি হাত কোথাও কেটে যাবে, কোনো একটা রক্তনালী কেটে যায়,
তখন রক্তনালী কি করে জানো, রক্তনালীটা সংকুচিত হয়ে যায়, রক্তনালীটার মধ্যে সংকুচন হয়ে যায়। দেখো তুমি যদি একটা পাইপকে চাইপা ধরো তাহলে এদিক দিয়ে কি পানি কম যাবে না? তো রক্তনালী যদি সংকুচিত হয়ে যায়, রক্তনালী যদি সংকুচিত হয়ে যায় তাহলে রক্তপাতটা কিন্তু, ব্লাড লসটা কিন্তু একটু কম হবে। তো এরকম একটা পদার্থ আছে, তার নাম হচ্ছে সেরাটোনিন। সেরাটোনিন, সেরাটোনিন নামক একটা রাসায়নিক পদার্থ আছে। এইটা কি করে, রক্তনালীকে সংকুচিত করে, রক্তনালীকে সংকুচিত করে, রক্তনালীকে সংকুচিত করে, সংকুচিত সংকুচিত করে। একটু একটু বেশি জানা লাগবে, টুকটাক বেশি জানা লাগবে। এটা একটা ভালো স্টুডেন্টের ধরন। তোমাকে আলাদা করবে কিভাবে? সবাই তো গোল্ডেন ভাই, তোমাকে কেমনে আলাদা করবাম? তুমি সবাই তো প্লাস পাইতেছে, তোমাকে কেমনে আলাদা করবাম? আলাদা করবাম এই যে টুকটাক কিছু একটা বেশি জানা লাগবে তোমার। আচ্ছা, সেরাটোনিন, সেরাটোনিন এটা ক্ষরণ করে কি? এটা ক্ষরিত হয় প্লেটলেট থেকে, প্লেটলেট ক্ষরণ করে, প্লেটলেট এটা ক্ষরণ করে। এটার কাজটা কি বলতো? সেরাটোনিনের কাজটা কি? সেরাটোনিনের কাজটা হলো সে রক্তনালীকে সংকুচন করে ফেলে। কখন? যখন কোনো রক্তনালী কেটে যায় তখন এই যে রক্তনালীটাকে যদি একটু সংকুচন করে ফেলে, পাইপটা যদি একটু সংকুচন হয়ে যায় তাহলে রক্তক্ষরণটা কি সামনের দিকে, রক্ত কম যাইতে পারবে বা আস্তে আস্তে যাবে, ব্লাড লসটা একটু প্রতিহত করা যাবে। ঠিক আছে? তারপর রক্তের কাজ, এই রক্তের কাজ তোমরা নিজে পড়বা, এটা আমি পড়াবো না, এখানে পড়ানোর মতো তেমন কিছু নাই। রক্তের কাজ এটা বই থেকে তোমরা নিজে পড়বা। ঠিক আছে? এটা বই থেকে তুমি নিজে পড়বা, রক্তের কাজটা আমি পড়াইতেছি না। ওকে, রক্তের কাজ আমি পড়াবো না। এখন আমরা যেটা শুরু করবো মহা গুরুত্বপূর্ণ পড়া, সেটা হচ্ছে ব্লাড গ্রুপিং। ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ এইটা খুবই একটা কঠিন পড়া তোমাদের জন্য, অনেকের জন্য এটা কঠিন, বাট আজকে আমি একটু সহজ করার চেষ্টা করব। ব্লাড গ্রুপিং নিয়ে আমি একটু ডিটেলস পড়াবো, একটু সহজ করার চেষ্টা করবো আমি যতদূর পারি। ব্লাড গ্রুপিং দেখো, ফার্স্ট অফ অল ব্লাড গ্রুপিং কি দেখা করা হয়? উত্তর হচ্ছে অ্যান্টিজেন দেখা। অ্যান্টিজেন, অ্যান্টিজেন অ্যান্টিবডি দেখা আমরা ব্লাড গ্রুপিং করি। মূলত অ্যান্টিজেন দেখে, অ্যান্টিজেন দেখে গ্রুপিং করা হয়, গ্রুপ, গ্রুপিং করা হয়, গ্রুপিং করা হয়। আমি চারটা ছবি আঁকতেছি। এখন এই অ্যান্টিজেনটা কই থাকে? এই যে অ্যান্টিজেন দেখে যে তুমি ব্লাড গ্রুপিং করবা, এই অ্যান্টিজেনের অবস্থান কই? অ্যান্টিজেন কই থাকে? অ্যান্টিজেন কোথায় থাকে? এই অ্যান্টিজেনটা থাকে কোথায়? কোথায় থাকে? এটার উত্তর হলো আরবিসি বা লোহিত রক্তকণিকার মেমব্রেনে, আরবিসি এর কোষ ঝিল্লিতে, আরবিসির কোষ ঝিল্লিতে। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। অ্যান্টিজেন কই থাকে? উত্তর হলো আরবিসির কোষ ঝিল্লিতে, কোষ ঝিল্লিতে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পড়া। আর আমরা কিন্তু প্লাজমা যখন পড়ছিলাম তখন কিন্তু পড়ছিলাম অ্যান্টিবডি। এটা অন্য অন্য জায়গার পড়া, তবু আমি আরেকবার মনে করি, হ্যাঁ রিমাইন্ড করি, যেটা হলো অ্যান্টিবডি কই থাকে। দেখো অ্যান্টিবডি, অ্যান্টিবডির ক্ষেত্রে আমি এখানে লিখে দিতেছি অ্যান্টিবডি, অ্যান্টিবডি থাকে কোথায়? প্লাজমাতে, রক্তরসে, রক্তরসে থাকে, রক্তরসে থাকে। আর অ্যান্টিজেন কই থাকে? এই যে এখানে লিখে দিলাম, অ্যান্টিজেন কই থাকে? আরবিসির কোষঝিল্লিতে, নট ডব্লিউবিসি, ডব্লিউবিসির কোষঝিল্লিতে না, কিন্তু আরবিসির কোষঝিল্লিতে, লোহিত রক্তকণিকার কোষঝিল্লিতে অ্যান্টিজেন থাকে। এখন অ্যান্টিজেন আরবিসির মেমব্রেনে থাকে। অ্যান্টিজেন কই থাকে? আরবিসির মেমব্রেনে থাকে। ধরো আমরা কি করি, চারটা কোষ আঁকি, চারটা আরবিসি আঁকি। একটু বুঝতে হবে, বুঝা পড়লে অনেক দিন মনে থাকবে, মুখস্থ করলে 1 মাস পরে আর কিচ্ছু মনে থাকবে না। এই চারটা আরবিসি আঁকলাম, চারটা আরবিসি আঁকলাম, চারটা আরবিসি, চারটা আরবিসি। এখন আরবিসির মধ্যে এক ধরনের প্রোটিন, এগুলো অ্যাকচুয়ালি প্রোটিন। অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন হচ্ছে প্রোটিন, এক ধরনের প্রোটিন। সাপোজ এখানে ত্রিভুজের মতো একটা প্রোটিন আছে ঝিল্লিতে, মেমব্রেনে ত্রিভুজের মতো একটা প্রোটিন আছে, এটার নাম দিলাম ধরো এ, সরি এটা বৃত্তাকার, বৃত্তের মতো ধরে নিছি জাস্ট আমি। এইখানে ধরো একটা চতুর্ভুজের মতো প্রোটিন আছে, এখানে একটা চতুর্ভুজের মতো প্রোটিন আছে, এটার আমি ধরে নিলাম বি। আর এটা একটা আরবিসি, এটার মেমব্রেনে বৃত্ত আছে আবার চতুর্ভুজও আছে। তার মানে এখানে এ বি দুইটা অ্যান্টিজেনই আছে, এ এবং বি দুইটা অ্যান্টিজেন আছে। অ্যান্টিজেন কিন্তু প্রোটিন, এটা মনে রাখো। অ্যান্টিজেন কি জাতীয় পদার্থ? অ্যান্টিজেন হলো প্রোটিন, প্রোটিন জাতীয় পদার্থ। অ্যান্টিজেন প্রোটিন জাতীয় পদার্থ। আর এই ব্যক্তি, লাস্টের ব্যক্তি, এই ব্যক্তির মধ্যে কিচ্ছুই নাই, মানে মেমব্রেনটা মধ্যে অ্যান্টিজেন নাই, মানে কোনো প্রোটিন নেই, একদম নেড়া মাথার মতো, বুঝছো? তাল্লা ছিলা মাথার মতো, কিছুই মাথার মধ্যে কি নাই, কোনো চুলটুল নাই। এর মেমব্রেনটার মধ্যেও, এই আরবিসির মেমব্রেনটার মধ্যেও কোনো কিছু নাই, তার মানে এটা জিরো। এই জন্য এটাকে আমরা বলি ও ব্লাড গ্রুপ বা জিরো ব্লাড গ্রুপ। এইখানে দুই রকমের অ্যান্টিজেন আছে, এ বি দুইটাই আছে, জন্য এই গ্রুপের নাম কি?
এ বি। এইখানে কি অ্যান্টিজেন আছে? বি অ্যান্টিজেন। আর এখানে কি অ্যান্টিজেন আছে? এ অ্যান্টিজেন। এটা হলো কি অ্যান্টিজেন, অ্যান্টিজেন। উপরে লেখছি কিসের নাম? অ্যান্টিজেনের নাম। আর এগুলা কি? গ্রুপ। এগুলা কিসের নাম? গ্রুপের নাম। যার এ অ্যান্টিজেন আছে, অর্থাৎ মনে রাখবা অ্যান্টিজেনের নাম যা, গ্রুপের নাম তা। অ্যান্টিজেনের নাম যা, গ্রুপের নাম তা। এই কথাটা মনে রাখো। অ্যান্টিজেনের নাম যা, গ্রুপের নাম তা। অ্যান্টিজেনের নাম, অ্যান্টিজেনের নাম যা, গ্রুপের নাম তা। গ্রুপের নাম তা। তুমি খেয়াল করো তো, অ্যান্টিজেনের নাম যেরকম এটার মধ্যে বি অ্যান্টিজেন আছে, গ্রুপের নাম কি হবে? বি। এটার মধ্যে এ বি দুইটাই আছে, তার মানে গ্রুপের নাম হবে এ বি। এটার মধ্যে কিচ্ছুই নাই, এই জন্য এটার নাম হচ্ছে জিরো বা ও। তোমরা কিন্তু দেখবা যে ইংলিশ মুভিগুলোর মধ্যে 017 বলে না, বা ধরো 110 এরকম বলে না, 11O এরকম বলে, ওকে 0 কেও বলে। তাহলে এই যে এটা জিরো, জিরো ব্লাড গ্রুপ বা ও ব্লাড গ্রুপ, কথা বুঝছো? এখানে কিছুই নাই, কিছু নাই দেখে জিরো। আচ্ছা, তাহলে অ্যান্টিজেনের নাম যা, গ্রুপের নাম তা, এটা মনে রাখো। অর্থাৎ অ্যান্টিজেন উপস্থিত আছে কিনা, অনুপস্থিত আছে কিনা, এটার ভিত্তিতে কিন্তু ব্লাড গ্রুপ করা হয়। আপাতত দৃষ্টিতে এটাই মনে রাখো। আচ্ছা, এখন যেটা তোমাদের লাগবে, যেটা তোমাদের লাগবে, আরেকটা কথা মনে রাখবা, একটা স্লোগান মনে রাখবা। অ্যান্টিজেন আর অ্যান্টিবডি কখনো সেম হতে পারবে না, এটা একটা নিয়ম। এটা এই কথাটা মনে রাখা লাগবে। অ্যান্টিজেন অ্যান্টিবডি কখনোই ম্যাচ হবে না, মানে ভিন্ন হতে হবে। অ্যান্টিজেন অ্যান্টিবডি, এই কথাটা মনে রাখবা, দেখবো অনেক পড়া সহজ হয়ে গেছে, মুখস্থ লাগবে না। অ্যান্টিবডি সেম হওয়া যাবে না, এটা একটা বেসিক সূত্রের মতো মনে রাখো এটাকে। অ্যান্টিজেন অ্যান্টিবডি সেম হওয়া যাবে না, সেম হওয়া যাবে না। এই কথাটা একটা গুরুত্বপূর্ণ কথা, এই কথাটা ভালো করে মনে রাখো। অ্যান্টিজেন অ্যান্টিবডি কখনো সেম হওয়া যাবে না। আচ্ছা, অ্যান্টিজেন অ্যান্টিবডি কখনো সেম হওয়া যাবে না। একটু আগে আমরা দেখলাম যে অ্যান্টিজেন আছে কিনা না, তার উপর ভিত্তি করে গ্রুপ হয়েছে 4 প্রকার, এ বি এবং 0 বা ও, 4 ধরনের গ্রুপ আছে। এখন বলো তো, একটু আগে বুঝাইছি না, গ্রুপের নাম যা, অ্যান্টিজেন তা, লেখা আছে এই যে এখানে, গ্রুপের নাম যা, অ্যান্টিজেন তা। তবে অ্যান্টিজেন যা, গ্রুপের নাম তা, এই যে অ্যান্টিজেনের নাম যা, গ্রুপের নাম তা। তাহলে এটা আমি গ্রুপের নাম লিখছি, এটা ধরো আমি লিখলাম গ্রুপের নাম, রক্তের গ্রুপের নাম। তাহলে বলো তো এখানে কি অ্যান্টিজেন লিখবো? গ্রুপ যা, অ্যান্টিজেন তা। বারবার বলতেছি, গ্রুপ যা, অ্যান্টিজেন তা, গ্রুপ যা, অ্যান্টিজেন তা। তাহলে এখানে এ অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিজেন আছে, এ বি অ্যান্টিজেন আছে, এ কমা বি, আর এখানে কিছু অ্যান্টিজেন নাই, জিরো বা ফাঁকা, এটা ফাঁকা ফাঁকা, কিছুই নাই। হ্যাঁ, এখন অ্যান্টিবডির ক্ষেত্রে একটা সূত্র শিখে আসছি, অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি কখনো মিশতে পারবে না। এই যে একটু আগে আমরা একটা বক্স করে দিলাম না, অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি কখনো মিশতে পারবে না, অ্যান্টিজেন অ্যান্টিবডি সেম হওয়া যাবে না, অ্যান্টিজেন অ্যান্টিবডি সেম হওয়া যাবে না। তাহলে বলো তো, এইখানে এ আছে, তাহলে অ্যান্টিবডি এ ব্লাড গ্রুপের জন্য, এ ব্লাড গ্রুপের জন্য অ্যান্টিজেন যে এখানে এ, ওইখানে কি অ্যান্টিবডি এ দেওয়া যাবে? একটু আগে তো বললাম মিশানো যাবে না, মিক্স করা যাবে না, তার মানে এটার নাম হবে বি। বি দেওয়া যাবে, মিশানো যাবে না। এখানে বি আছে, তার মানে এখানে বি লিখতে পারবো না, এখানে দিবা তুমি কি এ। ক্যাপিটাল কেন স্মল কেন এগুলা পরে বলবো না, এটা আমার ইম্পর্টেন্ট না তোমাদের লেভেলে। এইখানে দেখো, যদি এ দেও তাহলে কিন্তু মিলে যেতেছে, বি দিলেও কিন্তু মিলে যেতেছে। এখানে এও আছে, বিও আছে, তাহলে তুমি এ বি দিলে কিন্তু মিলে যেতেছে। এই জন্য এখানে কিচ্ছুই দেওয়া যাবে না, কারণ এইটার সাথে এইটা কখনো মিলানো যাবে না, বুঝছো? অ্যান্টিজেনের সাথে, এটা ছিল অ্যান্টিজেন, অ্যান্টিবডি কখনোই মিলানো যাবে না। এ, তাহলে এখানে দিছি বি, মিলছে না। বি ছিল, এ দিছি, তার মানে মিলছে না। মিললে গেলেই সমস্যা, মিললে গেলেই রক্তটা জমাট বেঁধে যাবো। এখানে এ আছে, বি আছে, এখানে তুমি এ দেও, বি দেও, যাই দাও, কিন্তু মিলে যাবে, এই জন্য কিচ্ছুই দিব না। আর এইখানে যদি আমরা কিছু একটা দেই, তাহলে আমার কোনো সমস্যা নাই, কারণ এইখানে তো কিছুই নাই, তো এখানে তো আমি কিছু একটা রাইখা দিই, তাহলে সমস্যা হবে না কোনো কিছু। এজন্য অ্যান্টিবডি, ও এর ক্ষেত্রে এ বি অ্যান্টিবডি আছে, এ বির ক্ষেত্রে কোনো অ্যান্টিবডি নাই। তুমি কেমনে মনে রাখতে পারো? অ্যান্টিজেন অ্যান্টিবডি মিলানো যাবে না, অ্যান্টিজেন অ্যান্টিবডি মিলানো যাবে না। জান্নাতুল লেখছে, ইস আমাদের এসএসসির সময় কোথায় ছিলেন যে ভাইয়া, এত কষ্ট করে চতুর্থ অধ্যায়টা গলদকরণ করেছিলাম, আফসোস। আচ্ছা,
ওকে, আমরা একটু পরেই কে কাকে রক্ত দিতে পারবে, কে কাকে রক্ত নিতে পারবে এই পয়েন্টটা পড়ব, ঠিক আছে? আচ্ছা দেখো, এবিও এবিও আমরা একটা গ্রুপের নাম পড়ি এবিও গ্রুপ। এই রক্তের গ্রুপ অনেক প্রকার আছে, প্রায় 21 ধরনের আছে। এবিও, আরএস, হ্যাঁ, এরকম অনেকগুলো প্রকারভেদ আছে। তো এবিও অর্থাৎ অ্যান্টিজেন কি কি আছে না আছে তার উপর ভিত্তি করে এবিও ব্লাড গ্রুপ, এবিও ব্লাড গ্রুপের জনককে, এবিও ব্লাড গ্রুপিং বা গ্রুপিং এর জনক বা ফাদার অফ এবিও ব্লাড গ্রুপিং, এটার জনক কিন্তু কার্লেনস্টেইনার, তাই না? কার্লেনস্টেইনার কে? কার্লেনস্টেইনার কিছু বিখ্যাত ল আছে, কার্লেনস্টেইনার ল, এগুলো মেডিকেলে পড়বা। কার্লেনস্টেইনার ব্লাড গ্রুপিং এর জনকে স্টেইনার। আচ্ছা, রফালা মনে হয় নাই, স্টেইনার। সে 1901 সালে মানুষের ব্লাড গ্রুপিং করেন 4 ভাগে। ওই যে 4 ভাগে কি দিকে এলাম, এ বি ও, অ্যান্টিজেন কি আছে তার উপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করছিল। 4টা ব্লাড গ্রুপ আছে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে এবিও ব্লাড গ্রুপ কয় প্রকার, যদি প্রশ্ন করে এবিও, কোশ্চেনটা হলো এবিও ব্লাড গ্রুপ কয় প্রকার, তখন তুমি বলবা 4 প্রকার। এবিও ব্লাড গ্রুপ কয় প্রকার? 4 প্রকার। এবিও ব্লাড গ্রুপ কি হলো? এবিও ব্লাড গ্রুপ কত প্রকার? উত্তর হবে 4 প্রকার। এবিও ব্লাড গ্রুপ কয় প্রকার? উত্তর হবে 4 প্রকার। যদি বলে কি কি, তাহলে এই যে এবি এবং ও, 4 ধরনের প্রকার আছে। এবিও ব্লাড গ্রুপ 4 প্রকার। এবিও ব্লাড গ্রুপের জনককে কার্লেনস্টেইনার। কত সালে এটা দিছিল? 1901 সালে। তিনি কিন্তু এই ব্লাড গ্রুপ আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ পাইছিল। একটু জানিয়ে রাখো, তিনি কিন্তু ব্লাড গ্রুপ আবিষ্কারের জন্য কার্লেনস্টেইনার কে? কার্লেনস্টেইনার, সে কিন্তু নোবেল প্রাইজ পাইছে। কল দিতে আছে। কার্লেনস্টেইনার ব্লাড গ্রুপ আবিষ্কারের জন্য কার্লেনস্টেইনার 1930 সালে একটু জেনে রাখো, 1930 সালে কার্লেনস্টেইনার ব্লাড গ্রুপ আবিষ্কারের জন্য, কোন ব্লাড গ্রুপ? এবিও ব্লাড গ্রুপ আবিষ্কারের জন্য চিকিৎসা শাস্ত্রে নোবেল প্রাইজ ছিল। চিকিৎসাবিদ্যায় নোবেল পান। শেষ। এখন আমরা যাব একটা কঠিন পড়ায়, কে কাকে রক্ত দিতে পারবে, কে কার কাছ থেকে রক্ত নিতে পারবে, একটা কঠিন পড়ায় ঢুকবো আমরা। আচ্ছা, আর তোমরা কি এটা জানো? এটা তো জানার কথা, ব্লাড গ্রুপ কখনো পরিবর্তন হয় না। ব্লাড গ্রুপ কখনো পরিবর্তন হয় না। এই কার ব্লাড গ্রুপ কি বলো তো দেখি, কমেন্ট করো। ব্লাড গ্রুপ পরিবর্তন হয় না, জীবন দশায় ব্লাড গ্রুপ পরিবর্তন হয় না। কার ব্লাড গ্রুপ কি? কমেন্ট করো, আমি এখন কমেন্ট করব। জীবন দশায় ব্লাড গ্রুপ পরিবর্তন হয়, অর্থাৎ আজীবন সেম থাকে, ঠিক আছে? আজীবন সেম থাকে। ধরো কার ব্লাড গ্রুপ কি দেখি, কমেন্ট করো, কার ব্লাড গ্রুপ কি? সুমাইয়া ইসলাম স্নিগ্ধা লিখেছে ও পজিটিভ, সুস্মিতা দে লিখেছে ও পজিটিভ, নাফিউ লিখেছে এ পজিটিভ, রীতা দাস মণ্ডল লিখেছে এ পজিটিভ, সামাদ সরকার লিখেছে এবি পজিটিভ। আচ্ছা ধরো সামাদ ভাইয়ের রক্ত হয়েছে এবি পজিটিভ, এই সামাদ ভাইয়ের রক্ত আজীবন এবি পজিটিভ থাকবে। এটা 4 মাস পরে গিয়া, 8 বছর পরে গিয়া, 12 বছর পরে গিয়া কিন্তু এটা বি পজিটিভ হবে না। অর্থাৎ আজীবন ব্লাড গ্রুপ কি থাকে? সেম থাকে, ব্লাড গ্রুপ চেঞ্জ হয় না, আজীবন কি থাকে? সেম থাকে। যেরকম আমার ব্লাড গ্রুপ হচ্ছে বি, তো বি পজিটিভ, তো বি পজিটিভ সবসময় বি পজিটিভ থাকবে মরার আগ পর্যন্ত, এটা আর চেঞ্জ হবে না। এখন আমরা কঠিন পড়া পড়বো, কঠিন পড়া, সেটা হলো কে কাকে রক্ত দিতে পারবে। এরকম একটা ছক আছে তোমাদের বইয়ে, তো তোমাদের পজিটিভ নেগেটিভ দিয়ে দিলেই সমস্যা হয়ে যাবে, এটা তোমরা ভুল করবা। আমি আজকে পজিটিভ নেগেটিভ খুব সুন্দর করে পড়াই দিব, এটা তোমাকে একটু আমি স্পেসিফিক ওয়েতে পড়াবো। এই পড়াটা খুব ইম্পর্টেন্ট। এটার আগে আমি একটা কুইজ দিই নাকি, কুইজ দিয়ে শুরু করি। কে কাকে রক্ত
রক্ত দিতে পারবে, এই পড়াটা অনেকের ঝামেলা। আমি একটা ট্রিক শিখাই দেবো তোমাদের, তোমাদেরকে একটা ট্রিক শিখাই দেবো। তার আগে আমি একটা কুইজ দিতেছি তোমাদের, এটার জন্য 50 টাকা রিচার্জ থাকবে। এই কুইজটার সঠিক উত্তর যে দিবে তার জন্য থাকবে 50 টাকা রিচার্জ। কুইজটা আমি লিখতেছি, সবাই রেডি হও। কুইজটার জন্য সবাই রেডি হও, কুইজটার জন্য সকলেই রেডি হও। প্রশ্নটা হলো, সেরাটোনিন ক্ষরণ করে কোন রক্তকণিকা? সেরাটোনিন ক্ষরণ করে কোন রক্তকণিকা? সেরাটোনিন ক্ষরণ করে কোন রক্তকণিকা? কোশ্চেনটা, সেরাটোনিন ক্ষরণ করে কোন রক্তকণিকা, এটা জানিয়ে দাও। সেরাটোনিন ক্ষরণ করে কোন রক্তকণিকা জানিয়ে দাও, আমি তোমাদেরকে কমেন্ট পড়তেছি। এমডি সিদ্দিকুর রহমান লিখেছে ডব্লিউবিসি। স্কুল ড্রেস পরে যাবো কিনা? না, তোমাদের স্কুল পরীক্ষার জন্য স্কুল ড্রেস লাগবে না পাগল, এটা কি, এটা প্রাইভেট, স্কুল ড্রেস লাগবে না তো। আর তোমরা সকাল, যারা এসএসসি পরীক্ষার্থী তারা সকাল শিফটে আসার চেষ্টা করবা, 10টা 11টায়, তাহলে ভালো হবে। আমাদের কিন্তু অলরেডি তোমার অনেক রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমরা কোথায় জায়গা দেবো সেটা নিয়ে ভাবতেছি। জায়গা দিতে অনেক কষ্ট হবে, আমি বুঝতেছি। এটার উত্তর হবে প্লেটলেট, প্লেটলেট বা অনুচক্রিকা। ওই যে রক্তনালীকে সংকোচন করে কে? দন্তাশতে সংকোচন, দন্তাশতে সংকোচন, দন্তাশতে সেরাটোনিন, দন্তাশতে সংকোচন, দন্তাশতে সেরাটোনিন। সে কি করে? রক্তনালীকে সংকোচন করে, রক্তনালীকে সংকোচন করে সেরাটোনিন কই থেকে গঠিত হয়? প্লেটলেট থেকে গঠিত হয়। আচ্ছা, এটা সর্বপ্রথম যে সঠিক অ্যান্সার দিয়েছে তাকে একটু খুঁজে বের করো তো। আই কুইক কুইক, তাকে খুঁজে বের করো, সর্বপ্রথম কে সঠিক উত্তর দিয়েছে? হ্যাঁ, নামের বানান বলো। SAMI, সামিরা, তারপর উর্মি, উর্মি না উর্বি? উর্মি। তো সামিরা জান্নাত উর্মি, তার আনসারটা সর্বপ্রথম আমাদের এখানে এসেছে। তোমাদের নেটওয়ার্ক অনুযায়ী তোমাকে প্রথমে দেখাইতে পারে, বাট আমাদের নেটওয়ার্ক অনুযায়ী যেটা প্রথম সেটাই আমরা বলছি। ওকে, আমরা কুইজের পরে, আমাদের কুইজ শেষ, এখন আমরা কে কাকে রক্ত দিতে পারবে এই পয়েন্টটাতে আসবো। তোমাদেরকে আমি প্রথমতই একটা ছক করতেছি, দেখো। এই ছকটা তোমরা মনে রাখতে হবে সবসময়, মনে রাখবা। আমি প্রশ্ন করলাম, সাপোজ বি পজিটিভ, এখন দেখো কিন্তু পজিটিভ নিয়ে আসছি, পজিটিভ নেগেটিভ দিয়ে দিলে সমস্যা হয়ে যায়। বি পজিটিভ কাকে কাকে রক্ত দিতে পারবে? কাকে কাকে রক্ত দিতে পারবে? দেখো 2-3টা প্র্যাকটিস করলেই একদম ক্লিয়ার হয়ে যাবে। একটা নিয়ম শিখাইতেছি তোমাদেরকে, একটা রোল শিখাইতেছি। বি পজিটিভ কাকে কাকে রক্ত দিতে পারবে? এই পয়েন্টগুলোতে বা এই পড়াটাতে এইচএসসি লেভেলের বা যারা অ্যাডমিশন দেবে তাদেরও সমস্যা হয়। আজকে একটা ট্রিক শিখে রাখো, আর জীবনে সমস্যা হবে না। আমাকে তুমি যদি বলো যে এবি পজিটিভ বা এবি নেগেটিভ কাকে কাকে রক্ত দিতে পারবে, আমি কিন্তু তাৎক্ষণিক বলতে পারবো না, বাট আমি ক্যালকুলেশন করে বলতে পারবো। 20 সেকেন্ড পরে আমি বলতে পারবো, বাট তাৎক্ষণিক উত্তর দিতে পারবো না। আমি ক্যালকুলেশন করে তারপর বলতে পারবো। প্রথমে এইখানে লিখবা কাকে কাকে দিতে পারবে, তার মানে সে এখন কি? দাতা। দিতে পারবে মানে কি? দাতা। কাকে কাকে দিতে পারবে, তার মানে বি পজিটিভ কাকে কাকে দিতে পারবে, তার মানে বি পজিটিভ কিন্তু দাতা। এখন এইখানে প্রথমে লিখবা দাতা, দাতার সাথে লিখবা অ্যান্টিজেন। এই ট্রিক্সটা অবশ্যই মনে রাখতে হবে, অ্যান্টিজেন। এইটা মনে রাখবা যে দাদা হয়েছে জিন ফলে, অর্থাৎ দাতা অ্যান্টিজেন। এই যে জেন মানে জিন। আর এইখানে লিখবা গ্রহিতার সাথে লিখবা অ্যান্টিবডি। এইটুকু তোমাকে মনে রাখতে হবে। এইটুকু তোমাকে মনে না রাখতে পারলে তুমি মিলাইতে পারবে না। তাহলে দাদার সাথে জেন যাবে, অর্থাৎ মনে রাখবা দাদা জিন ফালে। দাদা কি করে? জিন ফালে। বুথ এফএম এর শোনো নাই, দাদা জিন পালে। আচ্ছা, তো দাদা জিন পালে, অর্থাৎ দাতার সাথে যাবে অ্যান্টিজেন।
আর গ্রহীতার সাথে কি যাবে? অ্যান্টিবডি। গ্রহীতা অ্যান্টিবডি, গ্রহীতা অ্যান্টিবডি, দাদা জেন, দাদা অ্যান্টিজেন। এখন বি পজিটিভ কাকে কাকে দিতে পারবে? তাহলে বি পজিটিভ দিবে, বি পজিটিভ আরেকজনকে দিবে, তার মানে সে দাতা, বি পজিটিভ দাতা। আচ্ছা, এখন এখানে দাতা কে বলো তো? দাতা হয়েছে বি। পজিটিভ পরে চিন্তা করবো, পজিটিভ নেগেটিভ আগে নিয়ে আসবা না, পজিটিভ নেগেটিভ একদম শেষের দিকে। বলো তো বি এর জন্য অ্যান্টিজেন কি? বি এর জন্য বি, ব্লাড গ্রুপ বি, তার মানে তার অ্যান্টিজেন হবে বি। কারণ আমরা বলছিলাম ব্লাড গ্রুপ যা অ্যান্টিজেন তা, ব্লাড গ্রুপ যা অ্যান্টিজেন তা, ব্লাড গ্রুপ যা সেরাটোনিনটা হইছে সংকোচন করে, দন্তার সাথে সেরাটোনিন, দন্তার সাথে সংকোচন। সম্ভাব্য গ্রহীতা, এখানে তুমি লিখবা সম্ভাব্য গ্রহীতা, সম্ভাব্য গ্রহীতা। সম্ভাব্য গ্রহীতা তো 4 জনই আছে, এ বি এ বি এ বি। এখন আমরা গ্রহীতার কি লিখবো? অ্যান্টিবডি লিখবো। তাহলে এখানে এ যদি গ্রুপ হয়, বি অ্যান্টিবডি কি উল্টাটা, ম্যাচ খাওয়ানো যাবে না, আমরা কিন্তু এটা বারবার পড়ছি, ম্যাচ খাওয়ানো যাবে না। অ্যান্টিজেন অ্যান্টিবডি, দাতার ব্লাড গ্রুপ মানে কি? ব্লাড গ্রুপ মানে অ্যান্টিজেন, অ্যান্টিজেন অ্যান্টিবডি মিল করা যাবে না, এখানে কিছুই থাকবে না, এখানে থাকবে এ বি। এখন তুমি দেখো কখনোই মিল করা যাবে না। দেখো বি এর সাথে বি মিল গেছে, তার মানে এটা বাদ, এটা কি ক্রস, এটা সম্ভব না। এ এখানে আছে এ, এইখানে আছে বি, তার মানে মিলে নাই, তার মানে এটা সম্ভব। এইখানে কিছু নাই, এইখানে আছে বি, তার মানে এটা কিন্তু সম্ভব। আবার এইখানে আছে বি, এইখানে আছে বি, তার মানে এটা সম্ভব না। তার মানে দুইটা সম্ভব হইতেছে। আমরা দেখো তীর চিহ্ন দিচ্ছি কয়টাই? দুইটাই। একটা কই দিছি, একটা হচ্ছে বি এর মধ্যে দিছি, আর একটা কই দিছি এ বির মধ্যে দিছি। তাহলে আমাদের এই দুইটা গ্রুপ ভ্যালিড। বি পজিটিভ এই দুইজনকে রক্ত দিতে পারবে, একে রক্ত দিতে পারবে, একে রক্ত দিতে পারবে। এখন পজিটিভ না নেগেটিভ এইটা কোয়েশ্চন বিষয়। একটা কন্ডিশন খালি সম্ভব না, মনে রাখো, পজিটিভ থাইকা কখনোই নেগেটিভে দেওয়া যাবে না। ধরো দাতা পজিটিভ, গ্রহীতা নেগেটিভ, এইটা সম্ভব না। বাকি যা আছে পৃথিবীতে সব কম্বিনেশনকে তুমি ভ্যালিড ধরতে পারো, কিন্তু এইটা ভ্যালিড না। হ্যাঁ, এইটা করা যাবে না, এইটা করা যাবে না, এটা করা যাবে না, এই কন্ডিশনটা সম্ভব না। বাকি যা আছে নেগেটিভ থেকে নেগেটিভ সম্ভব, নেগেটিভ থেকে নেগেটিভ সম্ভব, পজিটিভ থেকে পজিটিভ অবশ্যই সম্ভব, তারপর নেগেটিভ থেকে পজিটিভ, নেগেটিভ থেকে পজিটিভ এটাও সম্ভব, সবগুলাই সম্ভব। একটা মাত্র কন্ডিশন সম্ভব না, সেটা হইছে পজিটিভ দাতা হইলে নেগেটিভ গ্রহীতাকে রক্ত দেওয়া যাবে না। এখন খেয়াল করো, আমাদের দুইটা উত্তর আসছিল, কি? বি। এখন বি এর ক্ষেত্রে দুইটা আছে, বি পজিটিভ আছে, বি নেগেটিভ আছে, এ বি পজিটিভ আছে, এ বি নেগেটিভ আছে। এখন বলো তো কি ছিল? প্লাস পজিটিভ ছিল। দেখো পজিটিভ থেকে কি নেগেটিভে দেওয়া যায়? উত্তর হচ্ছে না, ক্রস দিয়ে আসছিলাম, পজিটিভ থেকে নেগেটিভে দেওয়া যাবে না। তো আমাদের কিন্তু ছিল পজিটিভ, এই যে পজিটিভ, এই যে এখানে লেখা ছিল বি পজিটিভ, তো পজিটিভ থাইকা কখনোই নেগেটিভে দেওয়া যাবে না, তার মানে নেগেটিভগুলো বাদ, শুধুমাত্র পজিটিভগুলো ভ্যালিড এখানে। তাহলে উত্তর হবে বি পজিটিভ, এ বি পজিটিভ, এইটা উত্তর হওয়ার কথা। ঠিক আছে, এইটাই উত্তর হওয়ার কথা, তোমাদের বইয়ের সম্মত এইটাই দেওয়া আছে, মিলাই দেখো। এখন আমি যদি মুখস্থ করি 2 দিন পরে আমি ভুলে যাবো, স্বাভাবিক। এজন্য এই যে রুলসটা বা এই যে ট্রিক্সটা, এইটাতে তুমি যে বসায় করো, পৃথিবীর যে কোনো যেভাবে পারবো। খালি কয়টা কথা মনে রাখতে হবে? ফার্স্ট অফ অল এই শখটা মনে রাখতে হবে, দাতার সাথে জেন, গ্রহীতার সাথে অ্যান্টিবডি, অ্যান্টিজেন অ্যান্টিবডি কখনো মিশানো যাবে না, আর পজিটিভ থেকে নেগেটিভে দেওয়া যাবে না, আর সবভাবে দেওয়া যাবে। পজিটিভ থেকে নেগেটিভে দেওয়া যাবে না, যেই কন্ডিশনটা পজিটিভ থেকে নেগেটিভে দেওয়া যাবে না। তোমরা একটা স্ক্রিনশট নাও, কারণ আমি তোমাদেরকে করতে দিব। একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, তোমাদেরকে আমি করতে দিব এখনই। 3, 2, 1। আরেকটা প্র্যাকটিস করি, কয়েকটা প্র্যাকটিস করলেই তোমার এটা পারফেক্ট হয়ে যাবে, কয়েকটা প্র্যাকটিস করলেই তুমি এটা পারফেক্টলি বুঝতে পারবা। আমি আরেকটা করি, ও পজিটিভ, তোমাকে প্রশ্ন করলাম, ও পজিটিভ দাতা কাকে কাকে রক্ত দিতে পারবে? কাকে কাকে রক্ত দিতে পারবে? কাকে কাকে রক্ত দিতে পারবে? তাহলে ও পজিটিভ দাতা কাকে কাকে রক্ত দিতে পারবে। তো আমি শখটা নিয়ে আসি। প্রথমে কি ছিল? দাতার কি ছিল? জেন।
অর্থাৎ অ্যান্টিজেন, দাতার সাথে অ্যান্টিজেন মনে রাখবো কি, দাদা জিন ফলে, দাতার সাথে জেন, সম্ভাব্য গ্রহিতা, সম্ভাব্য গ্রহিতা, তারপর আমি গ্রহিতার কি লিখবো, অ্যান্টিবডি লিখবো। তাহলে লাস্টেরটা হলো অ্যান্টিবডি, লাস্টেরটা অ্যান্টিবডি, প্রথমটা অ্যান্টিজেন, আর জেনের সাথে দাতা। এখন এখানে কি আছে, ও পজিটিভ। তো আমি প্রথমে ও চিন্তা করবো, পজিটিভ নেগেটিভ আমি পরে আসবো, পজিটিভ নেগেটিভ আমি সবার শেষে আসবো। সম্ভাব্য দাতা কে কে আছে, এ বি এবং ও। ও এর জন্য কোনো কি জেন আছে না, কোনো কিছু নাই, কোনো কিছু জেন নাই, অ্যান্টিজেন নাই দেখে তার নাম হয়েছে ও, থাকলে তার অন্য একটা নাম হইতো। অ্যান্টিবডির ক্ষেত্রে লেখো, এ এর জন্য অ্যান্টিবডি বি, বি এর জন্য অ্যান্টিবডি এ, এটার জন্য কোনো অ্যান্টিবডি নাই কারণ অ্যান্টিবডি অ্যান্টিজেন মিশানো যায় না। আর এটার মধ্যে কিন্তু অ্যান্টিবডি আছে এ বি, হ্যাঁ ওর মধ্যে অ্যান্টিবডি আছে কি এ বি, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি কখনো মিশানো যায় না। এই দেখো, এ এর জন্য লিখছি বি, তার মানে মিশে নাই, বি এর জন্য লিখছি এ, তার মানে মিশে নাই, এখানে এ বি আছে, তার মানে এখানে এ লিখি বি লিখি যাই লিখি, এখানে এ লিখে ফেলি অথবা বি লিখে ফেলি, তার মানে কিন্তু এখানে মিশে যাবে। ক্যাপিটাল স্মল পরের কথা, ওর মধ্যে কিছু নাই মানে এখানে কোনো রকমের অ্যান্টিজেন নাই, তার মানে এখানে আমি দুইটা অ্যান্টিবডি লিখতে পারি, কোনো সমস্যা নাই। এখন তুমি করো এক জেন আর বডি, দেখো এইটাকে যদি এখানে বিক্রিয়া করে কোনো সমস্যা নাই কারণ এটা ফাঁকা, তার মানে এটা পজিবল। এটাকে এখানে দিলে কোনো বিক্রিয়া হবে না, ফাঁকা, মিশছে নাই, মিশলেই সমস্যা, না মিশলেই হবে। এটাও মিলে নাই, হ্যাঁ এটা মিলে নাই। তুমি বলতে পারবে হাইপেন হাইপেন মিলে গেছে, না রে ভাই এটা কিছু নাই বুঝাইতেছি, হাইপেন দ্বারা এখানে কিছু নাই, ফাঁকা স্থান বুঝাইতেছি, বুঝছো? আচ্ছা, তাহলে এটাও সম্ভব। আবার এখানে এ আছে, এখানে এ নাই, এখানে বি আছে, এখানে বি কিছুই নাই, তার মানে এটাও সম্ভব। তার মানে সাইডটাই সম্ভব, এ অসম্ভব, বি অসম্ভব, এ বি অসম্ভব, ও সম্ভব। এখন হচ্ছে পজিটিভ নেগেটিভের ব্যাপার, পজিটিভ নেগেটিভের ব্যাপার সেপার আসবে। এখন তুমি এ পজিটিভ এ নেগেটিভ, বি পজিটিভ বি নেগেটিভ, এ বি পজিটিভ এ বি নেগেটিভ, ও পজিটিভ ও নেগেটিভ। এখন কোনটাকে দিবা? আমাদের প্রশ্নে কি ছিল? প্রশ্নে ছিল ও পজিটিভ, প্রশ্নে কি ছিল? ও পজিটিভ, তাহলে এখানে পজিটিভ ছিল। তোমার কি এই কথাটা মনে আছে না? পজিটিভ থেকে নেগেটিভকে দেওয়া যাবে না, আর বাকি সব কিছুই সম্ভব, এটা সম্ভব না। তার মানে পজিটিভ দাতা, দাতাকে এই যে পজিটিভ, এটা ছিল দাতা, ওটা ছিল গ্রহিতা, দাতা গ্রহিতা। এটা তুমি খাতার মধ্যে নোট করে নিজে বাজে কয়েকবার চেষ্টা করবা, দেখবা যে একদম প্রো হয়ে গেছো। প্রথম দিকে কঠিন লাগবে, আমার নিজেরও প্রথম দিকে কঠিন লাগছে, বুঝছো? কিন্তু তুমি যখন প্র্যাকটিস করে ফেলো তখন আর কঠিন লাগবে না। আর এটা শিখে ফেললে তোমার আজীবন কেউ আটকাইতে পারবে না, একদম মেডিকেল পর্যন্ত চালাইতে পারবা। এখন দেখো, পজিটিভ থেকে কি নেগেটিভে দেওয়া যায়? তার মানে নেগেটিভগুলো বাদ, এখন সবগুলো পজিটিভ ভ্যালিড, এই সবগুলো পজিটিভ কি ভ্যালিড। তাহলে এ পজিটিভ, উত্তরটা হবে এ পজিটিভ। এখানে পজিটিভ কিন্তু এইভাবে লিখতে হয়, বি পজিটিভ, তারপর এ বি পজিটিভ, তারপর লিখতে হবে কি ও পজিটিভ। তাহলে এই উত্তরগুলো সম্ভব, শুধুমাত্র পজিটিভের গুলো সম্ভব, এখানে কিন্তু নেগেটিভের গুলো সম্ভব না। তো এইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা আরেকটা করি, আমরা এখন আরেকটা করব, দেখি। দেখো আরেকটা করি, প্রশ্নটা করি। যেহেতু আমার রক্তের গ্রুপ বি, আমি বি দায়ী করি। বি পজিটিভ, বি পজিটিভ দাতা মানে আমি, বি পজিটিভ দাতা কাকে কাকে রক্ত দিতে পারবে? কাকে কাকে রক্ত দিতে পারবে? কাকে কাকে রক্ত দিতে পারবে মানে গ্রহিতা কে কে হবে? দিতে পারবে মানে এটার মানে কি? গ্রহিতা কে। এই প্রশ্নের মানেটা কি? গ্রহিতা কে কে, গ্রহিতা কে কে হতে পারবে, এটাই বলছে। এখন আগের শখ কি শখ? এই শখটা না তোমার মনে রাখতে হবে, দাতা, দাতার সাথে কি হবে? অ্যান্টিজেন, দাতার সাথে হবে অ্যান্টিজেন, তারপর হবে সম্ভাব্য গ্রহিতা, সম্ভাব্য গ্রহিতা বা গ্রহিতা যাই লেখো, সম্ভাব্য গ্রহিতা। 4টা গ্রুপ আছে, এখানে হবে অ্যান্টিবডি, অ্যান্টিবডি সবার লাস্টে লিখতে হবে, আর জেনের সাথে দাতা লিখতে হবে। এখন কি? বি পজিটিভ, তো পজিটিভ আমি পরে আসবো, আগে বি করিয়া ফেলি। অ্যান্টিজেন আছে বি এর জন্য বি, সম্ভাব্য গ্রহিতা আছে 4 জন, এইটার জন্য আমি অ্যান্টিবডি লিখে ফেলবো, উল্টাটা কিছু নাই, এ বি। এখন দেখো মিলাই, বি এর সাথে বি মিলে গেছে, তার মানে এটা বাদ। বি এর সাথে এ মিলে নাই, তার মানে এটা পজিবল, তার মানে এটা পজিবল, এটা পজিবল। তারপর এখানে কিছুই নাই, এখানে বি আছে, তার মানে মিশে নাই, এটা পজিবল। এইখানে বি আছে, এই যে এখানে বি আছে, তার মানে এটা বাদ। তাহলে পজিবল কোন দুইটা?
এইটা পসিবল, এটা পসিবল। তাহলে এখানে দুইটা পসিবল হইতেছে, দেখো দুইটা পসিবল হইতেছে, একটা বি পসিবল, একটা হচ্ছে বি পসিবল, একটা হচ্ছে এ বি পসিবল। এখন পজিটিভ না নেগেটিভ, দেখো সে ছিল পজিটিভ, তার মানে নেগেটিভ হবে না। আমরা একটু আগে বারবার এটা বলতেছি, পজিটিভ থেকে নেগেটিভ এটা সম্ভব না, এই কন্ডিশন সম্ভব না। তার মানে এখানে শুধুমাত্র দুইটা উত্তর হবে, একটা হচ্ছে বি পজিটিভ, একটা হলো এ বি পজিটিভ। তাহলে বি পজিটিভ কাকে কাকে রক্ত দিতে পারবে? উত্তর হচ্ছে বি পজিটিভকে এবং এ বি পজিটিভকে দিতে পারবে। বি পজিটিভকে দিতে পারবে, এ বি পজিটিভকে দিতে পারবে। নেগেটিভকে দিতে পারবে? অবশ্যই না, নেগেটিভকে কিন্তু দিতে পারবে না, নেগেটিভকে কিন্তু দিতে পারবে না। পজিটিভ হইয়া নেগেটিভকে দেওয়া যাবে না, এটা বারবার বলছি, বারবার এখানে দেখাই দিচ্ছে, এই যে পজিটিভ থেকে নেগেটিভে দেওয়া যাবে না। এখন এইখানে যদি নেগেটিভ বলতো, সাপোজ এইখানে বলছে বি নেগেটিভ, প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে বি নেগেটিভ কাকে কাকে দিতে পারবে, তখন নেগেটিভ হইলে এইটার উত্তর কিন্তু সবগুলো হয়ে যেত। কেন? তুমি হিসাব করলা যে এখানে বি সম্ভব এবং এ বি সম্ভব। এখন যদি নেগেটিভ হইতো মানে কি দাতা হয়েছে নেগেটিভ, তাহলে নেগেটিভ থেকে নেগেটিভে দেওয়া যায়, নেগেটিভ থেকে পজিটিভে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তাহলে যদি নেগেটিভ বলতো, নেগেটিভ যদি এখানে বলতো, তাহলে এটা বি পজিটিভ হইতো, নেগেটিভে হইতো, দুইটা উত্তর সম্ভব ছিল। এ বি পজিটিভ হইতো, নেগেটিভে হইতো, দুইটা সম্ভব ছিল, বুঝছো? তাহলে নেগেটিভ থেকে পজিটিভে যাওয়া যাবে, হ্যাঁ যাওয়া যাবে। নেগেটিভ থেকে নেগেটিভ যাওয়া যাবে, হ্যাঁ যাওয়া যাবে। পজিটিভ থেকে পজিটিভ যাওয়া যাবে, যাওয়া যাবে। পজিটিভ থেকে নেগেটিভ যাওয়া যাবে, উত্তর হচ্ছে না, এই কন্ডিশনটা সম্ভব না। তো তোমরা এটা প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করবা, দেখবা কি সহজ হয়ে গেছে। এই শর্টটা দিয়ে বারবার প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। এখন আমরা তো দেখলাম যে দাতার ক্ষেত্রে কি, আমরা বারবার দাতা দিয়া করছি। এখন যদি বলে যে গ্রহিতা কি কি হইতে পারে, যেরকম প্রশ্ন করে এ বি কাকে কাকে রক্ত দিতে পারবে বা নিতে পারবে, নিতে পারবে কার কার কাছ থেকে, যদি প্রশ্ন করি এ বি পজিটিভ বা এ বি নেগেটিভ যাই বলো, এ বি পজিটিভ ধরলাম, ধরো এ বি পজিটিভ কার কার রক্ত নিতে পারবে, কার কার রক্ত, এই পার্টটা একটু কমপ্লেক্স লাগতে পারে তোমাদের কাছে, কঠিন লাগতে পারে, বাট এটা ঠান্ডা মাথায় দেখো আর কয়েকবার প্র্যাকটিস করলেও দেখবা হয়ে গেছে। এ বি পজিটিভ কার কার রক্ত নিতে পারবে, নিতে পারবে, এটার উত্তর আমরা সবাই জানি যে অল, তাই না? সবগুলো নিতে পারবে। এখন প্রমাণ করতে হবে আমাকে। তো প্রথমে আমি কি করব, অ্যান্টিজেন লিখবো কার, দাতার, এখানে লিখবো দাতা, তারপরে এখানে লিখবো গ্রহিতা, তারপরে এখানে অ্যান্টিবডি। এখন খেয়াল করো, এখন এ বি পজিটিভ কার রক্ত নিতে পারবে, তার মানে সে এখন কিন্তু গ্রহিতা, নিতে পারবে, দিতে পারবে না কিন্তু বলে নাই, দিতে পারবে না, নিতে পারবে বলছে, নিতে, তার মানে সে এখন গ্রহিতা। কে গ্রহিতা? এ বি গ্রহিতা। এ বির জন্য অ্যান্টিবডি কি? কিছু অ্যান্টিবডি নাই। সম্ভাব্য দাতা, এখন তুমি সম্ভাব্য কথাটা এইখানে লিখবা। সম্ভাব্য দাতা আছে 4 জন, গ্রুপের নাম যা অ্যান্টিবডিতা, তাহলে এখানে অ্যান্টিবডি গ্রুপের নামই, আর কিছু না। এখন খেয়াল করো, মিলাও, অ্যান্টিজেন আর অ্যান্টিবডির দিকে তাকাও, কিছু নাই, এ আছে সম্ভব, মিলে নাই, কিছু নাই, বি আছে সম্ভব মানে মিলে নাই, কিছু নাই, এ বি মিলে নাই, কিছু নাই সম্ভব, তার মানে সবগুলাই সম্ভব, সবগুলাই কি সম্ভব, সবগুলাই সম্ভব। এখন তুমি পজিটিভ নেগেটিভের ব্যাপারটা আসো। আমরা কিন্তু এইখানে গ্রহিতাকে, এখানে গ্রহিতা হইছে এ বি, গ্রহিতাকে এ বি। এখন খেয়াল করো, সরি গ্রহিতা হইছে পজিটিভ, এই যে এ বি পজিটিভ ছিল, গ্রহিতা হইছে পজিটিভ। এখন দাতাকে দেখো, দাতার ক্ষেত্রে কিন্তু যদি পজিটিভ হয় নেগেটিভও দিতে পারে, পজিটিভও দিতে পারে, কোনো সমস্যা নাই। খালি সমস্যা কোনটা, যদি এমন হইতো পজিটিভ টু নেগেটিভ, এটা সমস্যা হইতো, বাট বাকিগুলা যা আছে সব সম্ভব। তার মানে পজিটিভ গ্রহিতা, এই যে গ্রহিতা ছিল কি, এই যে এ বি পজিটিভ, এ বি পজিটিভ দিয়ে আমরা শুরু করছিলাম, কিন্তু এ বি পজিটিভ, গ্রহিতা ছিল এ বি পজিটিভ। তো পজিটিভ নেগেটিভ দাতা পজিটিভকে দিতে পারবে, পজিটিভ দাতা পজিটিভ গ্রহিতাকে দিতে পারবে। শুধুমাত্র এটা সম্ভব না, পজিটিভ দাতা নেগেটিভ দাতাকে দিতে পারবে, এটা সম্ভব না, বাকি সব কন্ডিশন সম্ভব। আবার বলতেছি, এটা বারবার প্র্যাকটিস করতে হবে, নাহলে তুমি পারবা না। নিয়মটা শেখার পরে বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি পারবা। তারপর আছে কি ইউনিভার্সাল ডোনার, সর্বজনীন দাতা কি,
এইটা তোমরা ভুল করবা। সার্বজনীন দাতা যদি বলে, তোমাদের বইয়ে যা লেখা আছে এটা স্পেসিফিক না। সার্বজনীন দাতা বললে এটার উত্তর হবে ও নেগেটিভ। শুধু ও বললে, তুমি এখন বলো শুধু ও বললে কিন্তু হবে না, কারণ তুমি দাতা মানে কাউকে দান করতেছো, তুমি দাতা, যাকে দিবা সে হচ্ছে গ্রহীতা, সে হচ্ছে রুগী। এখন তুমি পজিটিভ, নেগেটিভকে দিতে পারবা না। বলো তো ও পজিটিভ কি অন্য একটা নেগেটিভকে দিতে পারবে? 100% দিতে পারবে না। তাহলে তুমি এখানে ও নেগেটিভ যদি নিয়ে আসো তখন কিন্তু দিতে পারবা। অর্থাৎ নেগেটিভ থাকলে তুমি নেগেটিভ দিতে পারবা, পজিটিভ দিতে পারবা, দুইটাকেই পসিবল তুমি যদি নেগেটিভ পাও। এজন্য এখানে শুধু ও বললে কিন্তু কথাটা ভুল হয়ে যায়। সার্বজনীন দাতাকে এইটাকে বলতে হবে অবশ্যই ও নেগেটিভ। ও নেগেটিভকে বলা হয় সার্বজনীন দাতা। আর যদি বলে সার্বজনীন গ্রহীতা, তখনও তোমাদের বইয়ে যতটুকু দেওয়া আছে এটা সঠিক না, এটা দিতে হবে এ বি পজিটিভ। পজিটিভ নেগেটিভটা একটু উল্লেখ করে দিতে হবে। তুমি ভালো স্টুডেন্ট, তো তোমাকে একটু স্পেসিফিকলি তোমাকে শুদ্ধটা শিখতে হবে। তাহলে দাতা হইছে ও নেগেটিভ, সার্বজনীন গ্রহীতাকে এ বি পজিটিভ। ও বললে কিন্তু তুমি যদি বলো শুধু ও গ্রুপ সার্বজনীন দাতা, তাহলে তুমি কিন্তু অলরেডি ভুল করে ফেলছো। কি ভুল করছো এটা কিন্তু তুমি অলরেডি বুঝার কথা। কারণ কি, তুমি যদি বলো ওর মধ্যে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, তো পজিটিভ হয়ে নেগেটিভকে কিন্তু দেওয়া যায় না। ধরো কারো রক্তের গ্রুপ ও পজিটিভ, সে কি কারো রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ। ধরো আমার রক্তের গ্রুপ ও পজিটিভ, আমি কি এ নেগেটিভকে রক্ত দিতে পারবো? উত্তর হচ্ছে না, এটা কিন্তু হবে না। কারণ এই যে পজিটিভ, এই যে নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাওয়া যাবে না। একটা কন্ডিশন সম্ভব না, তোমাদেরকে দেখাইছি। তার মানে এই কন্ডিশনটা সম্ভব না। ও পজিটিভ রক্ত এ নেগেটিভকে দিতে পারবে না, কোনো নেগেটিভকে দিতে পারবে না। পজিটিভ রক্ত কোনো নেগেটিভকে দিতে পারবে না। তাহলে এটা সঠিক উত্তর হবে ও নেগেটিভ। সার্বজনীন দাতা ইউনিভার্সাল ডোনারকে ও নেগেটিভ, আর ইউনিভার্সাল রেসিপিয়েন্টকে গ্রহীতাকে এ বি পজিটিভ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আর রক্ত দেওয়া, কতদিন পর পর রক্ত দেওয়া যায় বলো তো? সামাদ বলো, কতদিন পর পর রক্ত দেওয়া যায়? হ্যাঁ, 3 মাস 120 দিন হয়, 4 মাস। ব্লাড ট্রান্সফিউশন অর্থাৎ কোন একটা অ্যাক্সিডেন্ট করলে অথবা রক্ত শূন্যতায় ভুগলে আমরা আরেকজনের কাছ থেকে রক্ত নিই, এটাকে আমরা বলি ব্লাড ট্রান্সফিউশন। হ্যাঁ, রোগীকে শিরাপথে রক্ত দিতে হয়, এটা খেয়াল রাখো। কেন শিরাপথে? এটার কিন্তু উত্তর আছে। রোগীকে শিরাপথে রক্ত দেওয়া হয়, ধমনীতে না কিন্তু। কারণ কি জানো, শিরাগুলো আমাদের দেহের পরিধির দিকে থাকে। তুমি যদি হাতে দেখো, দেখবা যারা সুন্দর, এখানে নীল নীল, ঠিক আছে? আচ্ছা, তো নীল থাকার কারণে শিরাগুলা শরীরের পরিধির দিকে থাকে, আর ধমনীগুলো থাকে গভীর অংশে। শিরা থাকে পরিধির দিকে, থাকে শরীরের সুপারফিশিয়াল অংশ বা পরিধির দিকে থাকে, কাছাকাছি থাকে, ত্বকের কাছাকাছি থাকে, পরিধির দিকে থাকে। শিরা থাকে পরিধির দিকে, আর ধমনী থাকে দেহের গভীর অংশে। ধমনী থাকে দেহের গভীর অংশে। দেহের গভীর অংশে কি থাকে? ধমনী থাকে। দেহের গভীর অংশে ধমনী থাকে। এজন্য যেটা পরিধির অংশে ওইখানে তুমি সুইটা ঢুকাবো, একদম গভীর অংশে গিয়ে সুই ঢুকানো একটু কষ্টসাধ্য, বুঝছো? বা এটা করা হয় না। এজন্য সবসময় রক্ত যে দিবে, রুগীকে যে রক্ত দিবে, কি পথে রক্ত দেয়? ধমনী পথে নাকি শিরাপথে? উত্তর হচ্ছে শিরাপথে রক্ত দেয়। আর গ্রুপ যদি না মিলে কি হইতে পারে? ব্লাড গ্রুপ না ম্যাচ করলে কি হবে? যদি কারো একটা ব্লাড গ্রুপ, হ্যাঁ, যারা একটু আগে যারা বললাম ও পজিটিভ রক্ত কারো, এখন সে দিয়া ফেললো ধরো এ নেগেটিভকে, এখন কি হবে? অবশ্যই ঝামেলা হবে। তুমি যদি যারা একটু কম জানে তারা কিন্তু এটা নিয়ে গন্ডগোল পাকাবে, যে না ও তো সবাইকে দিতে পারে, তো আমার পেশেন্টকে তাড়াতাড়ি দিয়ে দেন ওর রক্ত ও। এখন সে জাস্ট ও বলছে ও পজিটিভ, কিন্তু হবে না। এটা যদি নেগেটিভ হইতো তাহলে কিন্তু পজিবল ছিল, যে কাউকে দিতে পারবে। তো
এটা কিন্তু সম্ভব না। এখন যদি দিয়াই ফেলে, ধরো ভুলক্রমে, এই যে এখন তো আবার তোমার বড় বড় ডাক্তার বেরোইছে, বুঝো নাই, ওই যে ফার্মেসি ডাক্তার, এরপরে কি যে ডিএমডি না কি বলে, মানে এই পল্লী চিকিৎসক হ্যানতে না যাবি, মানে কি বলে ডিপ্লোমা করে ডাক্তার হয়ে যায়। তো তারা যারা বড় বড়, তারা হচ্ছে বড় বড় ডাক্তার, বুঝছো, আর যারা এমবিবিএস করে এরা হচ্ছে ছোট ছোট ডাক্তার। ফান জাস্ট ফান। তো বড় বড় ডাক্তাররা ভুল করিয়া ধরো কারো রক্ত উল্টাপাল্টা দিয়ে ফেলছে। এখন এই যে ম্যাচ না করে যদি রক্ত দেয় তাহলে কি হবে? ব্লাড গ্রুপ ম্যাচ না করে রক্ত দিলে কি হবে? ব্লাড গ্রুপ ম্যাচ না করে রক্ত দিলে কি হবে? রক্ত দিলে কি সমস্যা হবে? কি সমস্যা হবে? আধা আধা গাদার মতো জানলে এগুলো বলবেই, আধা আধা গাদার মতো জানলে বলবে না ও তো সবাইকে দিতে পারে, সে তো আর করলে গিয়ে উঠবে, তাই না? ব্লাড গ্রুপ ম্যাচ না করে রক্ত দিলে কি কি সমস্যা হতে পারে? ফার্স্ট অফ অল, গ্রহীতার শরীরে রক্তটা জমাট বেঁধে যাবে। গ্রহীতার শরীরে রক্ত জমাট বেঁধে যাবে। রক্ত কি তরল না? এটা জমাট বেঁধে যেতে পারে। তাহলে এটা একটা সমস্যা। রক্ত জমাট বাঁধলে কি আমরা জানি কি অক্সিজেন পরিবাহিত হয় কি দ্বারা? রক্ত দ্বারা। বিভিন্ন অঙ্গে রক্তে অক্সিজেন যাইতে পারবে না, বুঝছো? বিভিন্ন রক্তে অক্সিজেন যেতে পারবে না, বিভিন্ন অঙ্গে অক্সিজেন যেতে পারবে না, রক্ত দ্বারা অক্সিজেন বাহিত হয়। তো রক্ত যদি জমাট বেঁধে যায়, অক্সিজেন যাবে কেমনে? মস্তিষ্ক যদি অক্সিজেন না পায়, মানুষ মারা যাবে। রক্তকণিকাগুলো ভেঙে যাবে। অ্যান্টিজেন ম্যাচ না করলে, মানে অ্যান্টিবডি এক হয়ে গেলে, হ্যাঁ ভিন্ন থাকা লাগে, এক হয়ে গেলেই সমস্যা হয়ে যাবে। ফাইট কইরা রক্তটা জমাট বেঁধে ফেলবে, রক্তকণিকাগুলো ভেঙে যাবে। আমরা কিন্তু বারবার বলছি অ্যান্টিবডি এক হওয়া যাবে না, রক্তকণিকা ভেঙে যাবে। রক্তকণিকা যদি ভেঙে যায় ওইখান থেকে কিন্তু বিলিরুবিন নির্গত হয়। তোমরা জানো রক্তকণিকা ভেঙে গেলে বিলিরুবিন নির্গত হয়। বিলিরুবিন নির্গত হলে কি হবে? জন্ডিস হবে। জন্ডিস মানে কি? চোখ হলুদ হয়ে যাওয়া, হাতের তালু পায়ের তালু হলুদ হয়ে যাওয়া, প্রস্রাব হলুদ হওয়া, জন্ডিস হবে। জন্ডিস অ্যাকচুয়ালি কি? এখানে বিলিরুবিন বেড়ে যায়। বিলিরুবিন বেড়ে যাওয়া, এটাকে আমরা জন্ডিস বলি। বিলিরুবিন কিন্তু হলুদ বর্ণের। বিলিরুবিন কি? বিলিরুবিন হলো হলুদ। বিলিরুবিনের বর্ণ কি? এটা হচ্ছে হলদে বর্ণের রঞ্জক বা পিগমেন্ট, ইয়লিশ পিগমেন্ট। এটা হচ্ছে রঞ্জক নিয়ে রঞ্জক। তাহলে জন্ডিস হইতে পারে, মানে বিলিরুবিন। এই যে রক্তকণিকা যদি বেশি ভাঙে যায় তখন কিন্তু বিলিরুবিন আসে, ঠিক আছে? আর প্রস্রাবের সাথে হিমোগ্লোবিন যাইতে পারে, প্রস্রাবের সাথে এইচবি মানে হিমোগ্লোবিন নির্গত হইতে পারে, হিমোগ্লোবিন নির্গত হবে। আচ্ছা, তারপর কি? যদি এখন ধরো তুমি বিয়া করছো, তুমি পজিটিভ, তোমার বউ নেগেটিভ, তাহলে তোমার সন্তান কিন্তু মোটামুটি বাবার প্রকট বৈশিষ্ট্য, যদি এটা সম্ভাবতা, যদি বাবার বৈশিষ্ট্য পায় তাহলে সন্তান হয়ে যাবে পজিটিভ, সন্তানটা হবে পজিটিভ, আর মাতার রক্ত কি? নেগেটিভ। তখন কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। এগুলো তোমাদের এখন বলবো না, এখন বললে তোমাদের অনেক ভারী লাগবে, এটি ইন্টারমিডিয়েটের পড়া। তো এই প্রথম সন্তান ঠিকঠাক মতো হইলেও দ্বিতীয় সন্তান কিন্তু মারা যেতে পারে, অর্থাৎ সন্তানের মৃত্যু হইতে পারে। প্রথম সন্তান ঠিকঠাক থাকবে কিন্তু দ্বিতীয় সন্তানের মৃত্যু হবে, হতে পারে। বাট এটারও চিকিৎসা আছে, সন্তানের মৃত্যু হতে পারে, এটারও কিন্তু চিকিৎসা আছে। ধরো তুমি একজনকে বিয়া হইরাই ফেলছো, এখন কি করবা? এখন চিকিৎসা আছে, কোনো সমস্যা নাই, বুঝছো? প্রেম হয়ে গেলে অবশ্যই চিকিৎসা আছে, একটা ইনজেকশন আছে এনটিডি। প্রথম সন্তান হওয়ার 72 ঘন্টার মধ্যে যদি এনটিডি নামক ইনজেকশনটা দিয়ে ফেলে তখন দ্বিতীয় সন্তানের আর কোনো সমস্যা হইতো না। তাহলে অবশ্যই বিয়ে শাদী করলে, সন্তান নিতে গেলে প্রথমে ডাক্তারের কাছে যাবা, ডাক্তারের কাছে গিয়া তারপর সন্তান নেওয়া লাগবে। হ্যাঁ, সব চেক আপ করে ঠিকঠাক থাকলে দেন সন্তান নেওয়া লাগবে। যদি ভুল থাকে, কোনো প্যারাশানির কোনো কারণ নাই, তোমার চিকিৎসা আছে। বর্তমান বিশ্ব চিকিৎসা বিজ্ঞানে অনেক উন্নত। যদিও আমরা বলি যে প্রয়োজনীয় ডাক্তার নাই, বাট মোটামুটি ভাবে আমরা সব কিছু সমাধান বাংলাদেশেই পাই। তো যদি রক্তের গ্রুপ উল্টাপাল্টা হয়ে যায় কোনো সমস্যা নাই, এটার কিন্তু চিকিৎসা আছে, কোনো প্যারা নাই।
আচ্ছা, আর রক্তদান কতটুকু দেওয়া যায় এটা তোমাদেরকে জানো? 4 মাস পর পর রক্ত দেওয়া যায়। 4 মাস পর পর রক্ত দেওয়া যায়, পর পর রক্ত দেওয়া যায়। আর এটা তোমাদেরকে প্রথম ক্লাসে জিজ্ঞেস করছিলাম, কতটুকু রক্ত দেওয়া যায়? কতটুকু রক্ত দেওয়া যায় বলো তো? কতটুকু রক্ত দেওয়া যায় বলো? তোমাদেরকে প্রথম ক্লাসে পড়াইছি কতটুকু রক্ত, প্রতিবার রক্তদানের ক্ষেত্রে কতটুকু রক্ত দেওয়া যায়। তোমরা কমেন্ট করো এটা। প্রতিবার রক্তদানের জন্য, প্রতিবার রক্তদানের ক্ষেত্রে কতটুকু রক্ত দেওয়া যায়? হ্যাঁ, ইটস ফর ফান। ফান না, সত্য কথা তো। যদি তোমার বউ বা হাজব্যান্ড বা ওয়াইফের, তোমার জামাইয়ের অথবা তোমার বউয়ের, ঠিক আছে, যদি রক্তের গ্রুপ না মিলে, এক হইলে কোনো সমস্যা নাই, পজিটিভ পজিটিভ কোনো সমস্যা নাই, পজিটিভ নেগেটিভ নেগেটিভ কোনো সমস্যা নাই। সমস্যা হবে পজিটিভ নেগেটিভ। মা বউ যদি নেগেটিভ হয় আর স্বামী যদি পজিটিভ হয়, একটা সমস্যা হয়ে যেতে পারে, বাট এটা চিকিৎসা আছে, কোনো পেন নেওয়ার দরকার নাই। আই রে, একজন লিখেছে রক্ত দেওয়া যায় 4 থেকে 5 লিটার। আরে বেটা, তাহলে তো সব সুইসা নিয়ে গেল, সব সুইসা নিয়ে গেল। এটা তো দাঁড়াইতে পারতো না রক্ত নেওয়ার পরে। 4 থেকে 5 লিটার, 4 থেকে 5 লিটার রক্ত দিলে তোমার শরীরে থাকবে কি? এটার উত্তর আছে 450 ml। 400 থেকে 450 ml। 450 লিটার। ভালো, খেয়াল করো। পরবর্তী টপিক, রক্তনালী। আমাদের রক্তের মধ্যে 3টা উপাদান ছিল। কি কি ছিল? রক্তকণিকা, তারপর ছিল রক্তনালী, তারপর কি ছিল? হৃৎপিণ্ড। আল্লাহর অশেষ রহমতে আমরা প্রথম এই পয়েন্টটা খুব ভালো করে পড়ে ফেলছি। তারপরের টপিক রক্তনালী, তারপরের টপিক হচ্ছে হৃৎপিণ্ড। এখন রক্তনালী আমি অল্প একটু পড়াবো, সবটুকু পড়াবো না, একটা ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখে নিবা। এত পরিশ্রম করা যাবে না, অনেক কাহিল লাগে, বুঝছো? অফলাইনে ক্লাস নিতে একদম পরবর্তীতে অনলাইনে ক্লাস নেওয়ার ধৈর্যটা থাকে না। আরও যদি এটা সকাল টাইমে ক্লাস হইতো, আমি আরও ভালো ডেলিভারি দিতে পারতাম, কিন্তু এখন আমার মানে শ্বাসকষ্ট লাগতেছে, বুঝছো? তো আমি এটা ভিডিও দিয়ে দিব। আমি চাইতেছিলাম যে এটা ক্লাসে পড়াই দেয়, কিন্তু আমি একটা ভিডিও দিয়ে দেবো একটু পরে। এটাকে আমি তোমার আমাদের যেইখান থেকে লাইভ হইতেছে এখানে আমি পোস্ট করব, মানে পোস্ট করব আর কি, আমাদের পেজ থেকে পোস্ট করব, পেজেই পোস্ট করব, তোমরা চেক করে নিও। তো রক্তনালী যে আছে, রক্তনালীটাকে একটু দেখাই দিই জাস্ট। আমাদের রক্তনালী, এই যে রক্তনালীর ভিতরে রক্ত চলাচল করে, দেখো এটা হলো ধমনী, লালটা হলো ধমনী, আর্টারি। আর্টারি লালটা কি? লালটা হলো আর্টারি। আর আর্টারি আর এটা হচ্ছে ভেইন, শিরা। শিরা এবং ধমনীর মাঝখানে যা আছে তার নাম কৈশিক জালিকা বা ক্যাপিলারিস। তাহলে লালটা হলো কি? আর্টারি। নীলটা হলো কি? ভেইন বা শিরা। হ্যাঁ, আর দুইটার মাঝখানে যা আছে এগুলো কি? কৈশিক জালিকা বা ক্যাপিলারিস। যেখানে লেখা আছে ক্যাপিলারিস, 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 জালের মতো। ক্যাপিলারিস কিন্তু সূক্ষ্ম জালের মতো। ধমনী কয় স্তরী? 3 স্তরী। শিরা কয় স্তরী? 3 স্তরী। আর কৈশিক জালিকা কয় স্তরী? 1 স্তরী। আর 1 স্তরীর নাম, তার নাম হচ্ছে টিউনিকা ইন্টারনা বা ইন্টিমা। আর বাকি যে কথাবার্তাগুলো আছে শিরা ধমনী নিয়া, শিরা ধমনী নিয়া, কার লুমেন বড়, কার লুমেন ছোট, কার প্রাচীর ছোট, কার প্রাচীর বড়, কার মধ্যে কপাটিকা আছে, কার মধ্যে কপাটিকা নাই। দেখো এটা কিন্তু নীল কালারে আঁকা, তার মানে এটা কিন্তু শিরা। শিরার মধ্যে কপাটিকা থাকে। এই যে কপাটিকার কাজ কি? একদিকে রক্তকে যাইতে দেয়, বিপরীত দিকে আসতে দিবে না, শুধুমাত্র উপরের দিকে যেতে দিতেছে, নিচের দিকে কিন্তু আর আসতে পারবে না। এটা কি? এটা কিন্তু বাল বা কপাটিকা। এটা হলো বাল বা কপাটিকা। তাহলে শিরার মধ্যে কপাটিকা আছে। কেন আছে শিরার মধ্যে, ধমনীতে কেন নাই? আমি একটা ভিডিওতে এই কথা বলছি, আমি ওই ভিডিও তোমাদেরকে দিব, ওই ভিডিওতে তোমরা দেখে নিবা। ওইটা মনে 18 মিনিটের একটা ভিডিও, শিরা ধমনী সম্পর্কে যা আছে সব বিস্তারিত পড়াইছিলাম। মানে শিরা ধমনীর টুকটাক যা লাগে একেবারে সব কিছু পড়াই ফেলছিলাম ওটার মধ্যে। তোমরা একটু দেখে নিবা, কারণ তোমরা ভালো স্টুডেন্ট। যেহেতু তোমরা আমার ভিডিও দেখতেছো, এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখতেছো, তার মানে অবশ্যই আমি ধরে নিতে পারি তুমি ভালো স্টুডেন্ট। কারণ একটা নর্মাল স্টুডেন্ট এত ধৈর্য থাকে না, বুঝছো? একটা নর্মাল স্টুডেন্টের এত ধৈর্য থাকে না। যারা দেখতেছো তারা অবশ্যই ভালো স্টুডেন্ট। দেখো এই যে শিরার ক্ষেত্রে এই যে পাইপটা, এই পাইপটা অনেক মোটা, আর ধমনীর ক্ষেত্রে পাইপটা একটু চিকনা,
মানে লুমেনটা কম, লুমেন মানে ব্যাস, এটার পুরো প্রাচীরটা বেশি পুরো, এটার প্রাচীরটা কম পুরো, এটা এখানে ভালো বোঝা যাইতেছে না। আমি চিত্রের মধ্যে আরো অনেক সুন্দর করে বুঝাচ্ছি, সরি ভিডিওর মধ্যে একটা ভিডিও আছে 18 মিনিটের, আমি এটা একটু পরেই তোমাদেরকে পোস্ট করে দিব, ঠিক আছে? এই ভিডিও দেখে নিবা, তাহলে শিরা ধমনী কৈশিক জালিকার পড়াটা হয়ে যাবে, শিরা ধমনীর কৈশিক জালিকার পড়াটা কি হয়ে যাবে। আমার একটা ছবি তুলো শেষ মুহূর্তে, এটা সহ। শেষ পর্যন্ত আমাদের একদম ভালোই ছিল, খারাপ না, একদম শেষ পর্যন্ত অনেকেই ক্লাস করছে, কন্টিনিউয়াসলি যারা ক্লাস করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। মন থেকে দোয়া আশীর্বাদ, তোমরা অনেক ভালো করো, আর আমাদের শুক্রবারের পরীক্ষাটার জন্য একটু ভালো করে পড়াশোনা করো। কিছু প্রশ্ন আসবে, 2-4টা প্রশ্ন আসবে একটু ডিফিকাল্ট, ওইটার জন্য মূলত এই ক্লাসগুলো নেওয়া, ঠিক আছে? ওইগুলোর জন্যই মূলত ডিফিকাল্ট ক্লাসগুলোর জন্যই আমি একটু ডিটেলসে, একটু বেশি, একটু এক্সটেন্ড ওয়েতে আমরা পড়াশোনা করতেছি। অ্যাজ এ ভালো স্টুডেন্ট এটা হওয়া উচিত। যেরকম জৈব যৌগের কথা আমি গত ক্লাসে বলছিলাম, এসএসসি লেভেলে থাকতেই মোটামুটি অনেক জৈব যৌগ হ্যাঁ আমাদের স্যাররা পড়ায় ফেলে, মানে জিলা স্কুলের বিদ্যাময় স্টুডেন্টরা কিন্তু জৈব যৌগ সম্পর্কে ভালো একটা ধারণা রাখে, কারণ তারা বইয়ের বাইরে গিয়ে পড়ে, বইয়ের বাইরে গিয়ে একটু পড়ে, এই জন্য তাদের কাছে সহজ লাগে। আমার আব্বা একটা কথা বলতো, যারা জোরে তুমি যদি জোরে দৌড়াইতে পারো বা স্পিডে দৌড়াইতে পারো, তোমার জন্য জোরে হাঁটা কোনো ব্যাপার না। তুমি দৌড়ায় ফাস্ট হইলে তোমার জন্য হাঁটা কোনো ব্যাপার না। হ্যাঁ, তো তুমি যদি একটু পিছনে একটু বেসিক ক্লিয়ার করে একটু পিছন থেকে কিভাবে আসলো একটু জাইনা বুঝা পড়ো, যেরকম যে ক্লটিং ফ্যাক্টরটা আমরা পড়ছি, এখানে 3টা মেজর ফ্যাক্টর, 13টা ফ্যাক্টর, এই কথাবার্তা বলে একটু যদি জাইনা বুঝা পড়ো, একটু বেসিক দিয়ে পড়ো, একটু পিছনে গিয়া পড়ো, একটু এক্সটেন্ড ওয়েতে পড়ো, একটু বেশি পড়ো, তোমার ভালো লাগবে, মজা লাগবে, অনেকদিন মনে থাকবে, ঠিক আছে? আরেকবার দৌড়ায় যে ফার্স্ট হয়, জোরে হাঁটা তার জন্য ব্যাপার না। ওকে, তো রক্তনালী সংক্রান্ত একটা 18 মিনিটের মনে হয় ভিডিও আছে, ওইটা তোমরা দেখে নিবা। ওইখানে শিরা ধমনী নিয়ে আমি কৈশিক জালিকা শিরা ধমনী নিয়ে অনেক বিস্তারিত কথা বলছিলাম, ঠিক আছে? আর তোমরা ক্লাসটা কেমন হইলো এটা নিয়ে একটা পোস্ট করতে পারো। যারা নোট করছো তারা অবশ্যই গ্রুপে জমা দিবা। যাদের নোট ভালো হবে তাদের জন্য আমরা গিফট করব, ঠিক আছে? যাদের নোট ভালো হবে তাদেরকে আমরা রিচার্জ অথবা প্রাইজ মানি গিফট করব, তোমাদের স্যান্ড মানি, বিকাশ নগদে তোমাদেরকে স্যান্ড মানি গিফট করব। আচ্ছা, তো ভিডিওটা দেখে নিতে হবে তোমাকে, ভিডিওটা আমি একটু পরে দিয়ে দিতেছি, ওইটা তোমরা দেখে নিয়ে নোট করে ফেলো সুন্দর মতো। ওইখানে কিন্তু একটু বেশি বলা আছে, তোমাদের এত কিছু লাগবে না, বাট জানা রাখা ভালো, জানার কোনো মাইন্ড নাই, কথা বুঝছো? যারা বেশি জানে তারা অবশ্যই কখনো কখনো ভালো করে। তো আজকে আমরা এই পর্যন্তই থাকবে। আমি আসলে একটু ক্লান্ত লাগতেছে, অফলাইনে এত ক্লাস নিয়ে, সারাদিন ক্লাস নিয়ে, এখন অনলাইনে কথা বলতে একটু কাহিল লাগে শরীরটা, বুঝছো? গলাটা কাহিল লাগে, শরীর ঠিকঠাক আছে ইনশাআল্লাহ। তো আজকে আমরা এখানে শেষ করি। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে অথবা পেজে অথবা গ্রুপে পোস্ট দিবা যে ভাই এটা সমস্যা। তোমরা এমসিকিউ, যে কোনো এমসিকিউ যখন ইচ্ছা তখন আমাকে আমাদের পেজে দিতে পারো, আমি ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।